আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচের সেকেন্ড ব্যাচে আর কি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাকে একটু ক্লাসের শুরুতেই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম ওকে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পেরেছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়ে গেছেন। ওকে, আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান ভাই, মেহেদি মুক্তি, ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, হোসাইন বিন কাশেম ভাই, আনোয়ার হোসেন ভাই, জসিমউদ্দিন রিপন ভাই, তনুজা তনু, জি স্যার সবকিছু ঠিক আছে। মশিউর রহমান, রিফাত ভাই, ইচ্ছার বিরুদ্ধে প্রেম, আচ্ছা নাম শুনে আমি বুঝতেছি না। ইচ্ছার বিরুদ্ধে প্রেম, আচ্ছা মানে যেগুলো ফেক আইডি টাইপের বা নাম ডিফারেন্ট তাদেরকে কিন্তু আমরা গ্রুপে যুক্ত করি নাই, সো নামটা একটু কাইন্ডলি ঠিক রাখেন। পরে দেখা গেছে ইচ্ছার বিরুদ্ধে ব্লক হয়ে গেলে পরে আবার আমার বকা দিতে পারেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন, জাযাকাল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন, রাত 10টা যেহেতু বেজে গেছে অলরেডি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের ক্লাসে ইনশাআল্লাহ যদি এই ক্লাসটা আগে করে না থাকেন বা এইভাবে যদি না দেখে থাকেন, আপনি ইনশাআল্লাহ, হ্যাঁ, বেসিক সেন্টেন্স প্যাটার্ন যদি এইভাবে আগে দেখে না থাকেন, আপনার কাছে মনে হবে যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোর্সে ভর্তি হওয়া আমার সার্থক, জাস্ট এই একটা ক্লাস দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ক্লাসটা অবশ্য আমি এর আগেও 4-5 বার নিয়েছি, বিভিন্ন ফেসবুক গ্রুপে নিয়েছি, আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়েছি, আমি আমার পেজে নিয়েছি। তাহলে আসেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো বেসিক সেন্টেন্স প্যাটার্নস। বেসিক সেন্টেন্স প্যাটার্ন বা মূলত একবারে বেসিক লেভেলের সেন্টেন্সগুলোতে কি কি থাকতে পারে। সঞ্জিদা আফরিন লুনা, ওয়ালাইকুম আসসালাম বাবা। তো এটা নিয়ে আমি কথা বলবো আজকের পুরো ক্লাস জুড়ে ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। অনেক ইম্পর্টেন্ট আলোচনা হবে এবং আমার সাথে যারা যারা যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ রইবে, আপনারা অবশ্যই হ্যাঁ জুম অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। আমরা সবগুলো ক্লাস জুমে নিব না, বাট কিছু কিছু ক্লাস আমরা আপনাদের সাথে জুমে নিব, যাতে আপনি আমার পড়া করেছেন কিনা, আমি আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন কিনা, এই বিষয়টা আর কি কিছুটা জবাবদিহিতা বলতে পারেন, আর কিছুটা হচ্ছে কি আপনার মনের ভাব বা মনের যে প্রশ্নটা সরাসরি আমাকে কমেন্টে না লিখে সরাসরি যাতে আমাকে করতে পারেন। ইভেন চাইলে আপনাকে আমি দেখতে পাবো, আপনি আমাকে দেখতে পাবেন। হ্যাঁ, আমাকে তো আপনি দেখছেন, এসে ফেসবুক হোক বা জুম হোক, জুম যদি থাকে চাইলে আপনিও আমাদের সাথে ফেস টু ফেস আসতে পারবেন। তো ঠিক আছে, আসেন আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নে চলে যাই। তো দেখেন, ছোটবেলা থেকে আমাদেরকে সাধারণত যে বিষয়টা বোঝানো হয়েছে, আমি জাস্ট প্রথমে সেটা বলে নেই, তারপর আপনাদেরকে দেখাই। তো দেখেন, আমাদেরকে সাধারণত ছোটবেলা থেকে বলা হয়েছে যে ভাইয়া সেন্টেন্সের প্রথমে সাধারণত, হ্যাঁ সব সময় থাকে এরকম না, সাধারণত সেন্টেন্সের প্রথমে একটা সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে একটা কমন এক্সাম্পল আমরা দেখেছি, কমন একটা স্ট্রাকচার, সেটা হলো বলা হচ্ছে এরপরে সাধারণত অবজেক্ট থাকে, অথবা কমপ্লিমেন্ট থাকে, অথবা এক্সটেনশন থাকে। এই স্ট্রাকচারটাকে আপনি একদম পুরোপুরি ফেলে দিবেন তাও না, একবারে পুরোপুরি মেলে ধরবেন তাও না, কারণ স্ট্রাকচারটা শতভাগ কারেক্ট এরকমও না, আবার শতভাগ যে ভুল তাও কিন্তু না। ঠিক আছে, তো খেয়াল করেন, এই যে আমি বললাম যে ভার্বের পরে অবজেক্ট বসে, অথবা কমপ্লিমেন্ট বসে, অথবা এক্সটেনশন বসে, এই কথাটা শতভাগ সত্য নয়। কারণ এই যে 5 নাম্বার স্ট্রাকচারে চলে আসেন, আমি আপনাকে শত 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 বাক্য লিখে দিতে পারবো, যেই বাক্যগুলো শুরু হবে সাবজেক্ট দিয়ে, এর ইমিডিয়েট পরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের সাথে একটা কমপ্লিমেন্ট থাকবে, সেই কমপ্লিমেন্টের সাথে একটা এক্সটেনশন থাকবে। দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আমি এখানে একটা এক্সটেনশন লিখেছি, আপনি ইভেন একটা বাক্যে একটা ভার্বের পরে পাঁচটা এক্সটেনশন লিখতে পারবেন, একটা দুইটা না কিন্তু। ঠিক আছে, একটা বাক্যে সর্বোচ্চ অবজেক্ট থাকে 2টা, কমপ্লিমেন্ট থাকে সর্বোচ্চ 1টা, আর এক্সটেনশন থাকতে পারে 5টা, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশিও থাকে। তো এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা অনেক কিছু হবে ইনশাল্লাহ। 2 নাম্বার দেখেন, আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। দেখেন এখানে এক্সটেনশন নাই,
3 নাম্বার যেটা হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এবার কমপ্লিমেন্ট নাই এক্সটেনশন। 4 নাম্বার যেটা হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। তার মানে যে এই 3টা থেকে যে কোনো একটা থাকতে পারে, 3টা একসঙ্গে থাকতে পারে, 3টা একসঙ্গে থাকতে পারে, একটা থাকতে পারে, যে কোনো দুটো থাকতে পারে। ওকে, ইভেন এক্সটেনশন আমি বলেছি যেটা যে এক বাক্যে 5টাও থাকতে পারে। আমাদের মারুফ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়, তাই না? আচ্ছা, তাহলে আসেন এই বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা করব। তো আমরা যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স বলেছি, যেহেতু আমাদের এই কোর্সটা একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা হবে, সো স্যার অবজেক্ট দুটির বেশি হয় না কখনো? নয়ন ভাই, না ভাই, অবজেক্ট 2 রকমেরই হয়, দুটোই হতে পারে, হ্যাঁ, এর বেশি হবে না। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি যাচ্ছি ভাই, সামনে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা দেখেন যেহেতু বলছি যে আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা হচ্ছে এবং আমাদের ব্যাচের নামও হলো বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, গ্রামার ব্যাচ আর কিছু একবারে বেসিক থেকে, অর্থাৎ সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আমি এই জায়গা থেকে শুরু করছি। শুরুর দিকে আপনার কাছে বেসিক মনে হবে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা করার পর বেসিক সেন্টেন্স প্যাটার্ন পুরাটারে একদম মনের মতো করে শেষ করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটু চলে আসি। এইখানে আমরা এই যে সাবজেক্টের সংজ্ঞা লিখে রেখেছি। তা আমি শুরুতেই আপনাদেরকে একটু সাবজেক্টের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি, দেখেন অনেকেই যেই কাজটা করে সাবজেক্টের সংজ্ঞা লিখতে বললে বা সাবজেক্টের সংজ্ঞা জিজ্ঞেস করলে, এগুলো আপনাকে কখনো চাকরির পরীক্ষায় কখনোই আসবে না, বাট কিছু জিনিস তো জানা লাগে, তাই না? কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া সাবজেক্ট কাকে বলে, আমাদের অনেকের ধারণা কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এইটা একটা ডেঞ্জারাস ভুল ধারণা, ঠিক আছে? যার সম্পর্কে কিছু বলা হয় সেটা অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। যেমন ধরেন আমি একটা বাক্য লিখতেছি যে বনি found a beautiful Bonnie found a beautiful tall young white বনি ভাইয়ের নাম লিখলে মানে মেয়েদের শুধু মনে হয় এই যে গুণ আসতেই থাকে, তাই না বনি ভাই? হোয়াইট আমেরিকান লেডি। আচ্ছা, তাহলে দেখেন এই হচ্ছে, বুঝছেন, মানে স্মার্ট বোর্ডের এক মজা বাবা। আপনাদের সুযোগ থাকলে আপনারা কিনে ফেলেন, যারা পড়ান আর কি, এখানে যারা আছেন শিক্ষক। আচ্ছা, তাহলে দেখেন আমি এই বাক্যটাতে ভার্ব বলবো কাকে? ফাউন্ডকে। ফাউন্ড হচ্ছে আমাদের ভার্ব। আমরা অনেকে বলি যে দোস্ত আই উইল কল ইউ, আমি তোমারে স্যার ভাই ভাই এগুলা কোয়েশ্চেন করে। জি সুমাইয়া মহি, আপনি জানেন ভাই ভাই এই প্রশ্নগুলো করে, স্পেশালি আপনি যদি এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনে যান তখন প্রশ্ন করবে। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন স্কুলে কলেজে এক্সাম দেন টিচার হওয়ার জন্য, বিশেষ করে কেউ যদি প্রাইমারি লেভেলের বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে জানে এরকম প্রশ্ন করে কিন্তু। হ্যাঁ, বা আপনাকে আপনার একজন প্রতিবেশী বা একজন মুরব্বী প্রশ্ন করলো, যখন বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল, বুঝছেন, আমরা এই ট্রেন্ডে ছিলাম, আমরাও কিছুদিন পড়ছিলাম আর কি, যে ধরে নেন আমি আমার বাবার দোকানে গেছি, আমার আব্বা তো দর্জি ছিল, বুঝছেন, তো আমি আমার বাবার কাছে গেছি কোনো একটা কাজে, একজন বাবার পরিচিত মানুষ জিজ্ঞেস করছে, এই ছেলে কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তো বললাম যে ক্লাস 7, 8 বা 9। তাই নাকি, 9-এ পড়ো? এই তাহলে তোমার দুটো ইংলিশ জিগাই, বলো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইংরেজি কি? ঠিক আছে, মেজাজ এরকম খারাপ লাগতো ভাই, বুঝছেন, মন চাইতো বুইরারে মানে কি যে বলি, এই হইতেছে অবস্থা। গোলাম রব্বানি ভাই, আচ্ছা গোলাম রব্বানি ভাইয়ের আইডি থেকে হয়তো ছোট কোনো মানুষ ক্লাস করছেন। স্যার আমি 7ম শ্রেণীতে পড়ি। ওকে, ধন্যবাদ। আমাদের এখানে 6-এর একটা ছোট বাবু আছে, সাথে বাবুর মাও আছে মনে হয়, মানে আমাদের বোনও আছে, ভাইগনাও আছে, 8, 9-এর অনেক স্টুডেন্ট আছে, আবার অনেক টিচারও আছেন, যাক আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি মূল আলোচনাটায় চলে আসি। এই বিষয়গুলো আগে কিন্তু অনেকে প্রশ্ন করতে, বুঝছেন, স্যার আমার বুঝতে, না কোনো সমস্যা হবে না, আপনি দেখতে থাকেন। তো দেখেন আমরা যে ফোন শব্দটাকে যেটা পেলাম, এটা হচ্ছে ভার্ব। একটা সময় ছিল যখন আমরা ফোন না বলে, মানে আমরা একটা সময় না, বর্তমানে আমরা অনেকে কল বলি, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, না কল না, আপনি এখানে বলবেন আই উইল ফোন ইউ। হ্যাঁ, টেলিফোনও হতে পারে। তো দেখেন আমাদের এখানে যে বনি হলো সাবজেক্ট। এখন কেউ যদি বলে যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, তাহলে এখানে বনি সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বনি ফোন করছিল।
আর লেডি বা এই যে বেডি বা মহিলা সম্পর্কে যদি আসেন, এই যে লেডি হচ্ছে একজন মহিলা, লেডি, দেখেন এই মহিলা সম্পর্কে কতগুলো তথ্য দিয়েছি। একটা তথ্য হয়েছে এই মহিলা বাংলাদেশি না, উনি আমেরিকান। আরেকটা তথ্য হচ্ছে এই মহিলা কালা না, উনি ফর্সা, ঠিক আছে। আরেকটা তথ্য হচ্ছে এই মহিলা বুড়া না, উনি কোচি মানে ইয়াং আমার মতো। এই মহিলা দেখেন শর্ট না, টল লম্বা। এই মহিলা কুৎসিত না, বিউটিফুল। তার মানে দেখেন আপনি যদি বলেন যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেওয়া হয়, তাহলে ভাই বনির সম্পর্কে একটা তথ্য পাইছেন, এই বেড়া কি করছে, ওই এক বেডিরে ফোন করছে, তাই তো, এই একটাই তথ্য পাইছেন। কিন্তু লেডি সম্পর্কে যদি আপনি তথ্য খুঁজতে চান, কতগুলা তথ্য পাচ্ছেন। এক, এই মহিলা বাংলাদেশি না, ইন্ডিয়ান না, পাকিস্তানি না, উনি আমেরিকান। দুই, উনি ফর্সা। তিন, উনি ইয়াং। চার, উনি লম্বা। পাঁচ, উনি বিউটিফুল। তাহলে দেখেন তো, আপনি যদি তথ্যের কথাটাই বলেন যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেওয়া হয়, তাহলে তো এই বাক্যে তথ্য দেওয়া হয়েছে সবচাইতে বেশি কার সম্পর্কে, লেডি সম্পর্কে। তাহলে তো আমাদের ওই হিসাবে লেডিটার আগে সাবজেক্ট হওয়া উচিত। বিষয়টা আসলে তা না। আপনি যেই কথাটা বলবেন সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের আগমন ঘটে, সেটাই হলো সাবজেক্ট। যেমন আমি যদি এইভাবে লিখি, তাহলে আসতেছে বনি ইজ স্ট্রং। বনি ইজ স্ট্রং বাংলা কি হবে? আমার ভাইগনা বলছিল বনি, বনি বলি না, একটা ছেলে মানুষের নাম ছিল, তো আমার ভাইগনা হলে বলতো যে বনি হলো শক্তিশালা। তো আমি প্রশ্ন করলাম, মামা ভাইগনা তুমি শালা বললা কে? কয় মামা শালি হচ্ছে মেয়েরা, স্ট্রং মানে হচ্ছে গিয়ে শক্তি, তো যেহেতু বেড়া মানুষ তাহলে উনি হচ্ছে শক্তিশালা। তো এরে শালা বলেন না, ভাই ডাইকেন তাও। তো এই যে দেখেন বনি হলো শক্তিশালা, তাই না, শালা না শালি। এই যে দেখেন বনি শক্তিশালী, এখানে ইজটা আমরা কার জন্য লিখছি? বনির জন্য লিখছি। এখন আমি যদি এভাবে বলতাম আই ইজ স্ট্রং, এখন বলেন তো আমি যদি বলতাম যে আই ইজ স্ট্রং, তাহলে আপনি কি মানতেন? বলতেন না ভাই, আই ইজ লেখা যাবে না। কেন যাবে না? কারণ আই এর পরে এম লিখতে হয়, ইজ লেখা যায় না। তার মানে দেখেন যার উপরে ডিপেন্ড করে আমরা ভার্বের আগমন ঘটাই সেটাই হলো সাবজেক্ট। যেমন এখানে বনি সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট। আবার আমি যদি এবার লিখতাম ইউ এম স্ট্রং, এখন বলেন তো আপনি কি মানতেন? মানতেন না। আপনি বলতেন না ভাই, এখানে তো ইউ আছে, ইউ অনুযায়ী এম বসে না, আর বসে। তাহলে আরটা কি অনুযায়ী আসছে? স্ট্রং অনুযায়ী নাকি ইউ অনুযায়ী? ইউ অনুযায়ী। একদম সিম্পল কথা হচ্ছে কোনো সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের আগমন ঘটে এবং যার পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তনও ঘটে এবং যার সম্পর্কে টুকটাক কিছু বলা হয়, এটাও ঠিক, তবে শতভাগ ঠিক না। ওকে, সেটাই হলো গিয়ে আমাদের সাবজেক্ট। তাহলে এই যে আমরা চলে আসছি, সাবজেক্ট কাকে বলে আপনি একবার ইজিলি বলে ফেলবেন যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্ম বা রূপের আগমন বা পরিবর্তন ঘটে, সেটাই হলো সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে আপনি 6টা এলিমেন্টস লিখতে পারবেন। হ্যাঁ, এই 6টা এলিমেন্টস কি? 1, নাউন লেখা যাবে। 2, প্রোনাউন লেখা যাবে। 3, নাউন ফ্রেজ লেখা যাবে। 4, নাউন ক্লজ লেখা যাবে। 5, জিরান্ড লেখা যাবে। 6, ইনফিনিটিভ লেখা যাবে। এখন দেখেন, আমি আজকের ক্লাসে আপনার সাথে জিরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ এগুলো আলোচনা করছি না। আমি জাস্ট আপনাকে নাউন আর প্রোনাউন দেখাই দিই। যেমন দেখেন, আপনি বলতে পারেন রানা ইজ ইল, রানা অসুস্থ। এই যে দেখেন সাবজেক্ট হিসেবে এখানে কি বসছে? রানা একজন ছেলের নাম, তাই এটা নাউন। আর আমরা জানি নামের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। আমি বলতে পারি হি ইজ ইল, সে অসুস্থ। এই যে নামের পরিবর্তে বসছে প্রোনাউন। সাবজেক্ট হিসেবে নাউনও বসে, প্রোনাউনও বসে, বাকি 4টাও বসে। এগুলো আমরা ধাপে ধাপে খাপে খাপে মিলিয়ে দেখবো ইনশাল্লাহ, তবে সামনের দিকের বা সামনের ক্লাসগুলোতে। ওকে, আচ্ছা, আমি যতটুকু বলেছি আই হোপ এর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই। আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে প্রশ্ন করেন। আমি যতটুকু বললাম এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন প্লিজ। আমি প্রশ্নকে সবসময় ওয়েলকাম জানাই। যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। কথা বলতে হবে। কথা না বললে আপনার আমার দুজনেরই লস। আচ্ছা, এগুলো কি এখন নোট করবো? তালাত ভাই নোট করতে হবে না। এই যে আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যা যা দেখতেছেন পুরোটা আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবো। আর ইনশাল্লাহ জানুয়ারি মাসের শেষের দিকে তো আমার বই পাচ্ছে নেই। আবিদ হাসান আর নয়ন একটা বাক্য লিখছে, আই নো দ্যাট। বাক্যটা অবশ্য ভুল লিখছেন উনি, তারপরেও দেখেন উনি একটু ভালোবাসা দিয়ে একটা বাক্য লিখছে
বলে দেই আমরা। আবিদ ভাই লিখছেন যে আই নো দ্যাট হোয়ার হি লিভস, সাবজেক্ট কোনটা? চমৎকার একটা কথা বলছেন, আই নো দ্যাট। এই দ্যাট লিখলে হয় লেখা যাবে না, হয় লিখলে দ্যাট লেখা যাবে না, ঠিক আছে? আমরা এখানে দ্যাট লিখতে পারবো না। আই নো হোয়ার হি লিভস, এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, খেয়াল করবেন, দেখেন এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে। আমি এখনো ক্লজ শিখাই নাই, তাই আমি এই আলোচনায় যাচ্ছিলাম না। এখানে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে আই নো আর একটা হচ্ছে হি লিভস। এখানে নো একটা ভার্ব, সাবজেক্ট হলো আই। এখানে লিভস একটা ভার্ব, সাবজেক্ট হলো হি। আর দুটোকে লিঙ্কড করছে হোয়ার, তাই এটা লিঙ্কিং ওয়ার্ড। আর আপনি যদি এতটুকুকে বলেন তাহলে বলবেন এটা একটা ক্লজ। আর যদি ক্লজের নাম বলেন তাহলে বলবেন এটা একটা নাউন ক্লজ। যদি তার ফাংশন বলেন তাহলে বলবেন নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট। যাচ্ছি না আমরা ওইদিকে, ঠিক আছে? স্যার সাবজেক্টের সংজ্ঞা কি পরীক্ষায় লেখা যাবে? সাবজেক্টের এই সংজ্ঞা ভাই, আপনার তো কোনো জীবনের কোনো পরীক্ষায় এই সংজ্ঞা আসবে না, ঠিক আছে? মশিউর রহমান লিখছেন হোয়ার ইউ সেড, হোয়ার ইউ সেড ইজ কারেক্ট অর ইজ রাইট। এখানে কোনটা সাবজেক্ট? এখানে ঘটনা আছে, দেখেন এখানে আপনি যদি শুধু এতটুকুকে কাউন্ট করেন, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সাবজেক্ট হলো ইউ, সেইড হচ্ছে ভার্ব। আর আপনি যদি পুরো ক্লজটাকে একসাথে কাউন্ট করেন, এবার পুরো ক্লজটা হয়ে গেছে সাবজেক্ট, ইজ হচ্ছে গিয়ে ভার্ব। এগুলো আমি সামনে আলোচনা করব। আর আমি আপনাদেরকে একটু আগেও বলেছি যে নাউন ক্লজ কিন্তু সাবজেক্ট হতে পারে। এইটা হলো নাউন ক্লজ। এগুলো আপনারা ক্লজের ক্লাসে গিয়ে শিখবেন, ফ্রেজের ক্লাসে গিয়ে শিখবেন, ঠিক আছে? এগুলো আপনারা ক্লজের ক্লাসে গিয়ে শিখবেন, ফ্রেজের ক্লাসে গিয়ে শিখবেন। রাশেদুল ইসলাম ভাই বলতেছেন এগুলো ক্লাস 5-4 এর জন্য। হ্যাঁ ভাই, 5-4-3 এর জন্য এগুলো এনাফ। তবে 3 বাচ্চাকে আসলে এইভাবে সাবজেক্ট বোঝানোটা টাফ। হ্যাঁ, 5-6 হলে ঠিক আছে, বেস্ট হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি বারবার বলছি আমরা বেসিকে আসি, নাউন প্রোনাউন নিয়ে থাকি। নাউন ক্লজ, নাউন ফ্রেজ, এগুলোতে আমরা যাবো, ধাপে ধাপে যাব। এরপরে আপনারা কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা কি নোট করব? আচ্ছা, এই কথাটা বারবারই বলি বাবা, আপনাদের নোট করার দরকার নাই। এই নোটটা, এই পিডিএফটা তো আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এই নোটটা, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার যেই স্লাইডটা দেখতে পাচ্ছেন, আমি এই স্লাইডটাও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করার উপযোগী আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তবে বেটার হবে ক্লাসটা দেখার পর। দেখেন, ক্লাসটা জীবনে একবার দেখবেন না, ওকে? ক্লাসটা জীবনে মানে এই যে কোর্সে ভর্তি দিলেন, ক্লাসটা একবার দেখেন না, একবার দেখলে ঝামেলা। প্রথমবার আমার সাথে দেখতে থাকেন, এটা হবে আপনার জন্য বেস্ট। পড়তে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এভাবে দেখতে থাকেন। পরের বার আপনি কি করবেন, এই ক্লাসটা পরের ক্লাসের আগে আপনি সময় পাচ্ছেন হচ্ছে গিয়ে আজকে সোমবার না রবিবার ভাই? আজকে রবিবার, আপনার নেক্সট ক্লাস হবে মঙ্গলবার। তো আপনি মঙ্গলবার সন্ধ্যা তো না, মানে রাত 9টার মধ্যে এই ক্লাসটা আরেকবার আপনি দেখবেন। এখন আপনি দেখতে থাকেন, এখন আপনি বুঝতে থাকেন, আপনার কিচ্ছু লেখা লাগবে না। হ্যাঁ, প্রয়োজন একটা কাজ করতে পারেন, আমার এই কথা শুনে যেটা বুঝবেন না সেটা পাশে একটা খাতা থাকলে সেখানে নোট করবেন, ঠিক আছে? পাশে নোট করবেন, পরবর্তীতে যখন আপনি এই ক্লাসের সেকেন্ড টাইম দেখবেন তখন নোট করবেন। এটা আপনার জন্য বেস্ট হবে। একজন লিখছেন পেইন্টিং, কি লিখছেন? পেইন্টিং বাই ডিল সার্ট্রো ইজ ভেরি ফেমাস ইন আওয়ার কান্ট্রি। সাবজেক্ট কোনটা? ওই যে ইজের রাগ থেকে যা পাইছেন পুরোটাই সাবজেক্ট। আচ্ছা, এখানে পেইন্টিং বাই না, পেইন্টিং অফ দেন, হ্যাঁ, তাহলে বেটার হবে আর কি। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করতেছে যে স্যার একটা সেন্টেন্সে কয়টা অ্যাডজেক্টিভ থাকতে পারে? বাবা, আমার একটু যাইতে দেন, মানে আমার মতো ক্লাস করাতে দেন, তাহলে আপনারা এত প্রশ্ন করলে বিপদ। দেখেন, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অনেকগুলো বসতে পারে। দেখেন, সাধারণত একটা ডিটারমিনার প্লাস একটা অ্যাডভার্ব প্লাস 8টা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন লেখা যায়, ঠিক আছে? আমি আর বাইরের কোনো আলোচনা নিচ্ছি না। সাবজেক্ট কয়টা বসতে পারে একটা বাক্যে কয়টা সাবজেক্ট বসতে পারে এটা দুনিয়ার কেউ ফিক্সড করে বলতে পারবে না। আপনি বলতে পারেন একটা ক্লজে কয়টা সাবজেক্ট বসে, একটা ক্লজে একটা সাবজেক্ট বসে, ঠিক আছে? একটা বাক্যে। এখন আমি যদি মনে করেন কমা দিয়ে দিই, অনেকগুলো বাক্য দেই, বা আমি যদি একটা কম্পাউন্ড কমপ্লেক্স লিখি, আমরা যাবো এগুলোতে। হ্যাঁ, তো খেয়াল করেন, এই অ্যাডজেক্টিভগুলো ভিন্ন ধরনের। যদি ভিন্ন ভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ লেখেন তাহলে একটা নাউনের সামনে পিওর অ্যাডজেক্টিভ বসবে 8টা, ডিটারমিনার নিজে একটা অ্যাডজেক্টিভ, একটা 9টা। আর যদি আপনি সিমিলার ক্যাটাগরির অ্যাডজেক্টিভ লেখেন তাহলে এই 8 আর 1 9 না, আপনি চাইলে 90টা অ্যাডজেক্টিভ লিখতে পারবেন।
অ্যাডজেক্টিভের ক্লাসে আই উইল ডিসকাস অ্যাবাউট দিস ইস্যুজ। ওকে, এই ইস্যুগুলো নিয়ে অ্যাডজেক্টিভের ক্লাসে আলোচনা করব। আমাকে আউটসাইড কোশ্চেন করবেন না যে এখন থেকে আমি পুরা আমার মুখে তালা লাগাই দিলাম, টপিকের বাইরে আর আমি যাচ্ছি না। ঠিক আছে স্যার, প্রশ্ন জাগে মনে তো, নো প্রবলেম, সমস্যা নাই, প্রশ্ন জাগে, ঠিক আছে ভাই, আগে আমি টপিকটা শেষ করি, তাহলে ঝামেলায় পড়ে যাব। তো এইখানে আপনারা অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছেন। এখন এইখানে দেখেন নাউন ক্লজ দেওয়া আছে, নাউন ফ্রেজ দেওয়া আছে, ইনফিনিটিভ দেওয়া আছে, জিরান্ড দেওয়া আছে। আমি এই জায়গাগুলোতে আগে যাচ্ছি না, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে সামনে আলোচনা করব। আচ্ছা, গতকাল থেকে আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ শুরু হয়েছে। আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে বা বড় ভাই বোন থাকে, ছোট ভাই বোন না, বড় ভাই বোন থাকে, যারা মনে করেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল বা ফ্রি হ্যান্ড রাইটিং কাভার করতে চাচ্ছে, বাংলাদেশে এরকম টপ লেভেলের রাইটিং কোর্স মনে হয় আর কেউ করাইছে কিনা সন্দেহ আছে। এক রাইটিং কোর্সে সব কভার হবে। হ্যাঁ, কোর্স ফি 1500 টাকা আর কি। আপনাদের কোনো ভাই বোন থাকলে একটু কাইন্ডলি বলে দিয়ে। হ্যাঁ, আর আপনারা তো আমাদের আজকের এই কোর্সের প্রথম ক্লাসটা করছেন। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট চিনে ফেলছি বাবা। এখন আমরা চলে যাচ্ছি ভার্বে। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি ভার্বে। আপনাদের যদি যার যে প্রশ্নগুলো আছে একটু পাশে খাতায় লিখে রাখেন, আমি ক্লাস শেষ করে শেষের দিকে আপনাকে প্রশ্ন করার সুযোগ দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি শুরুর দিকে এই জন্য জুমে ক্লাস নিই না, বুঝছেন? তা নাহলে হয় কি, শুরুর দিকে ক্লাস করালে মানে আমার টপিক এগোতেই দেয় না, এটা ঝামেলা হয়ে যায়, এটা বড় ধরনের সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আসেন ভার্ব কাকে বলে। দেখেন, খুব ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা অনেক সময় বলে ফেলি যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। শুধু কাজ করা দিয়ে বাবা ভার্ব হয় না। আপনি বলতে পারেন যে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সে সাধারণত যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, কারো কাছে বা কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায়, কারো অবস্থান বোঝায়, সেগুলোই ভার্ব। ইত্যাদি লিখছি আমি, এর বাইরেও কিন্তু ভার্বের আরো আরো বেশ কিছু জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা এখানে দেখেন বেশ কয়েকটা বিষয় লিখে রেখেছি। তা আপনি দেখেন, আপনি যদি বলেন যে হি গোজ টু কলেজ বাই বাস, সে বাসে করে কলেজে যাচ্ছে, এই যে দেখেন গোজ দিয়ে কি বোঝাচ্ছে বাবা? যাওয়া। যাওয়া একটা কি? কাজ করা বোঝাচ্ছে, সো এটা একটা ভার্ব। আবার আমি বলতে পারি, দেখেন শামীম ফিনিশ দ্য টাস্ক, শামীম কাজটা শেষ করলো। এই যে দেখেন শেষ করা, এটাও কিন্তু একটা কাজ করা, সো এটাও একটা ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে বলতাম যে রূপা ইজ ভ্যারিডিক্যাল, এখন দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অনেকের ধারণা ইজের বাংলা হলো শুধু হয়। দুঃখটা এই জায়গাতেই, দেখেন ইজের বাংলা হয়, আমরা অনেকে মনে করি ইজের বাংলা কিন্তু শুধু হয় হবে না, ইজের বাংলা হয় হতে পারে, ইভেন ইজের বাংলাটা আছেও হতে পারে। ওকে, তাহলে দেখেন আমরা যদি বলি রূপা ইজ ভ্যারিডিক্যাল, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে রূপা, এই ভ্যারিডিক্যাল মানে হলো সৎ। হ্যাঁ, সৎ মানা, কিন্তু সৎ চরিত্র, তার মানে রূপার ক্যারেক্টার ভালো। তাহলে দেখেন তো, এই দুটো বাক্যে ভার্ব দিয়ে কাজ করা বুঝিয়েছে। এখন এই বাক্যে কিন্তু কাজ করা বোঝায় নাই, বরং তার সৎ হওয়া বোঝাচ্ছে। আর আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, ভার্ব হিসেবে যদি আপনি কখনো এই শব্দটা পান যে হয়, হলো, হন, হই, হও, এই শব্দগুলোকে আপনি ভার্ব হিসেবে যে এই যে শব্দগুলো আছে এগুলোকে আপনি উজ্জ রাখতে পারেন, অর্থাৎ এগুলো না লিখলেই বরং বাক্যের মান বেড়ে যায়। ঠিক আছে, এগুলো না লিখলেই বরং বাক্যের মান বেড়ে যায়। তাহলে দেখেন রূপা সৎ, আপনার বলার দরকার নাই রূপা হলো সৎ। 2 নম্বরে চলে আসেন, ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, ওয়াসিমের একটা ল্যাপটপ আছে। এখন দেখেন তো বাবা, এই যে ওয়াসিমের একটা ল্যাপটপ আছে, তার মানে কি ওয়াসিম কাজ করতেছে? কাজ করতেছে না, তার কাছে এইখানে দেখেন কিছু থাকা বোঝাচ্ছে। এইবার চলে আসেন হ্যানা ইজ, এই বাক্যে আপনারা একটু বলেন তো, একটু শুনি ইজের বাংলাটা কি? আপনারা একটু বলেন, একটু লিখে দেন তো। হ্যানা ইজ, এখানে ইজ এই শব্দটার বাংলা কি? আপনারা কি হ্যানা ইজ মানে হ্যানা হয় বলবেন, নাকি হ্যানা আছে বলবেন? দেখেন, আমরা যখন বললাম হ্যানা ইজ ইন যশোর, বাংলা হলো হ্যানা যশোরে আছে। ভুলেও যদি আপনি এখানে বলেন যে ভাই হ্যানা যশোরে হয়, আরিফ ভাই লিখছেন আছে, হ্যাঁ ধন্যবাদ, আছে। আপনি যদি এখানে ভুলেও লেখেন যে হ্যানা যশোরে হয়, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে দেখা গেছে আপনি যদি বলেন হ্যানা যশোরে হয়, তার মানে কি হ্যানা মাঝে মাঝেই হয়, একদিন সকালে
আরেকদিন দুপুরে, আরেকদিন রাত্রে। এতবার যদি হেনা হয় তাহলে হেনাও মরবে, হেনার বাপ তো মরবো না, মাও মরে যাবে। এতবার মানুষ হইতে পারে না, হওয়া সম্ভব না। তাহলে আপনাকে এখানে কি বলতে হচ্ছে? হেনা যশোরে আছে। যেমন দেখেন, আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে করি কি, এমের বাংলা হই বলি। ঠিক আছে, এমের বাংলা হই যেমন হয়, আসিও হয়। আপনি যখন বলবেন যে আই অ্যাম হিয়ার, এখন আপনি যদি বলেন যে ভাই জানেন আমি এখানে হই, ওরে বাবা আপনি হবেন কেমনে? হইছেন তো জীবনে একবার। ঠিক আছে, এটা হবে কি, আমি এখানে আছি। তার মানে দেখেন যে কেউ যে কোনো জায়গায় থাকতেছে বা অবস্থান করছে, এইটাও কিন্তু একটা ভার্ব। এর বাহিরেও আপনারা মডাল এবং সেমি মডাল আরো ভার্বগুলো পাবেন, সেগুলো ডিফারেন্ট কাজ করবে। আমরা ওইদিকেও যাব, সমস্যা নাই। আমরা যখন ভার্বের ক্লাসে যাব সেখানে আমরা ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব সব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। জাস্ট একটু দেখেন, সামনে আমরা ধাপে ধাপে আরো বেশি কিছু পাচ্ছি। তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার্ব চেনা হয়ে গেছে। এবার আমরা অবজেক্টে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু কষ্ট করে মনে রাখবেন, মাথায় রাখেন যে কোনো সেন্টেন্সে ভার্বকে সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এরপরে যে এক বা একাধিক অংশ পাওয়া যায় সেটাই অবজেক্ট। এটা অবশ্য দুর্ভাগ্যের বিষয়, আপনাদেরকে বলি, আমাদের এটা একটা সিলি মিস্টেক। হ্যাঁ, আমি যে এখানে লিখে দিচ্ছি অবজেক্ট, এটা আরো বেটার হবে বাবা, আমি এটাতে অবজেক্ট না লিখে ডাবল অবজেক্ট লিখে দেই। খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং কিছু বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, আমরা অনেকেই জানি যে ভার্বকে কাকে অথবা দূর, হ্যাঁ, আমরা অনেকেই জানি যে ভার্বকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। এই কথাটা কিন্তু সব সময়, হ্যাঁ, হোসাইন বিন কাসেম ভাই বলছিল যে ওখানে থাকে হবে না ভাই, থাকে হলে লিভস বা স্টেই হতো। হ্যাঁ, আচ্ছা দেখেন, অবজেক্ট এই কথা কিন্তু সব সময় কারেক্ট না। এখানে কারেক্ট হতে গেলে একটা তথ্য মাথায় রাখতে হবে, ভার্বের পরে অথবা ভার্বের ডানে, অথবা ভার্বের, আহা আমার ড লেখা এত সুন্দর কেন, এত স্বাদ কে, তাই না? তাহলে অবজেক্ট গুলো ভার্বের ডান পাশে থাকে। স্যার এম এর রুট মিনিং কি? এম এর রুট মিনিং ভাই ওই যে এম তো রুট মিনিং না, এম নিজেই তো রুট না ভাই, এম এর রুট মিনিং আসবে কেমনে? এম তো নিজেই রুট না, এম এর রুট হলো বি। এইটার বিশেষায়িত ফর্ম হচ্ছে এম ইজ আর। এই বি মানে হলো হওয়া হয়, আবার বি মানে হলো থাকাও হয়। যেমন আপনি বলতে পারেন যে বি এর সাথে আইএনজি যোগ করলে বিং অনেস্ট, বাংলা হয়ে যায় সৎ হওয়ায়। আবার যদি বলেন যে বিং ইন ঢাকা, তখন হয়ে যাচ্ছে ঢাকাতে থাকায়। এই যে দেখেন, বিং অনেস্ট সৎ হওয়ায়। আবার যদি বলে বিং ইন ঢাকা, তাহলে বাংলা হয়ে যাবে ঢাকাতে থাকায়। এটা রুট হলো গিয়ে বি, অ্যামিজার কখনো রুট না। এই জায়গাতে আমরা অনেক সময় ডিটু লাগায় ফেলি। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন দেখেন, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট পাই, আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত, বাবা একটু মনোযোগ সহকারে দেখেন, বস্তুবাচক অবজেক্ট পাই। না বুঝলে একটু একটু জাস্ট মাথায় রাখেন, আমি সামনের দিকে যাই, আপনার আর প্রবলেম থাকবে না। আজকের ক্লাসটা আপনার লাইফের, যদি এই ক্লাসটা আগে করে না থাকেন তাহলে ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস হচ্ছে। আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো যে ব্যক্তিবাচক অবজেক্টটা মানে একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকে, মাইন্ড ইট, যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিটাকে বলা হয় ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুটাকে বলা হয় ডিরেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। মাথায় রাখবেন এই তথ্যটা তখনই প্রযোজ্য যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে দুইটা। এখন ধরেন আমি লিখলাম আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। আপনারা আমাকে একটু কমেন্ট করেন তো, আই লাভ মাই ফাদার, এই ফাদারটা কি ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট? একটু কমেন্ট করেন দেখি কুইকলি। আই লাভ মাই ফাদার, কুইকলি কমেন্ট করবেন।
হাবিব ভাই ডাইরেক্ট বলছেন, মশিউর রহমান ভাই লিখছেন ইনডাইরেক্ট, রজব আলী ভাই ডাইরেক্ট, মোজাম্মেল ভাই ইনডাইরেক্ট, কাশেম ভাই ইনডাইরেক্ট। দেখছেন, দেখেন আপনারা দেখেন কটটা খাইছেন কোন জায়গায়। আমি বলছি যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিটা ইনডিরেক্ট, বস্তুটা ডিরেক্ট হয় বা ডাইরেক্ট হয়। বাবারে, এই বাক্যে অবজেক্ট আছেই একটা, তাহলে এটারে যারা ইনডিরেক্ট বলে তাদের জন্য দোয়া করা লাগবে। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার দেখেন, আমি যদি এভাবে বলতাম আই লাভ কি বলবো, ধরেন ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি। এই দেখেন, আই হলো সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব। ক্রিকেটটা আপনার কাছে কি মনে হয়, ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? বাবা, এইটাও ডাইরেক্ট। তাহলে মাথায় রাখবেন, যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট একটা থাকে, সে ব্যক্তি হোক আর বস্তু হোক, সেটার আপনি সরাসরি ডাইরেক্ট অবজেক্ট বলবেন। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্টের বিষয়টা তখনই আসবে যখন আপনি কোনো বাক্যে দুইটা অবজেক্ট পাবেন। এখানে দুইটা নাই তো একটা আছে। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ একটু কুইকলি কমেন্ট করবেন। এতটুকু ক্লিয়ার কিনা একটু কুইকলি কমেন্ট করবেন প্লিজ, হারি আপ। পড়া যাবে না বাবা? এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ। আচ্ছা, একটা ছোট্ট বিষয় আপনাদেরকে একটু বলি। দেখেন, অনেকে আমার এখানে যখন যুক্ত হতে গিয়েছেন এই কোর্সে, অনেকেই, হ্যাঁ, প্রায় আমি মনে হয় 30-35 জন হবে যাদেরকে আমি পেমেন্ট ব্যাক করে দিয়েছি, বুঝছেন। তাদেরকে আমার একটু সন্দেহ লাগায়। এখন বলতে পারেন ভাই কি জন্য? আপনাদেরকে আমি এই গ্রুপে একটা পিকচার পোস্ট করে দিব, দেখেন এক ভদ্রলোক এই আমার ক্লাসের পিডিএফ গুলো নিয়ে, হ্যাঁ, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ সাক্ষী, হ্যাঁ, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, হ্যাঁ, এভাবে আসলে বলার প্রয়োজন নাই, তাও বলি, হ্যাঁ, কারণ মানে বিষয়টা আমার কাছে আপনার কাছে ক্লিয়ার না হলে আল্লাহর কাছে তো ক্লিয়ার। ভাই, আমার একটা স্লাইড মানে এই যে আপনাদেরকে আমি যেটা 20 মিনিট 1 ঘন্টায় বোঝাই, এইটার পিছনে যে আমার কি পরিমাণ শ্রম আছে আল্লাহ তাআলা বলতে পারবে, বুঝছেন। আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে সর্বোচ্চ দেয়ার, কারণ আমি জানি যে কিয়ামতের দিন যেই দোকানদারেরা 2-4 কেজি চাল ডাল কম দিছে তাদেরকে যেমন ধরবে, যেই শিক্ষকরা 2-4 লাইন ক্লাসে কম দিছে এদেরকেও ধরবে। ওকে, দেখেন, শুধুমাত্র দোকানদার 2-4 কেজি যে মালামাল কম দিলেই যে তার গুনাহ হচ্ছে তা না, আমি ক্লাসে কম দিলেও আমার গুনাহ হবে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দেখেন কিছুদিন আগে, এটা বছর 2-1 আগে আর কি, আমার এক স্টুডেন্ট বললো যে স্যার, আমি তো এক জায়গা থেকে পিডিএফ কিনলাম, কিন্তু পিডিএফ কিনে তো স্যার সব আপনার নোট পাইলাম, শুধু নামটা চেঞ্জ করে দিছে। আমি পুরো অবাক হয়ে গেলাম। আমাকে দিল, আমি দেখে যে নাম্বারটা দিয়ে ওই নাম্বারে নক দিলাম, দেখে ওনার সাথে আমার কয়েকদিন কথা হয়েছে, নাম্বারটা সেভ করা নাই। তার মানে আমি বুঝতে পারছি, পরে দেখলাম যে উনি আমার একটা কোর্সে যুক্ত ছিল, বুঝতে পারছেন। উনি আমার কোর্সে যুক্ত হয়ে আমার এই ক্লাসগুলো, বুঝতে পারছেন ভাই, মানে আমি এত কষ্ট করে বানাই, এখন সে কি করছে, মানে এগুলো শুধু নামটা চেঞ্জ করে তার নাম দিয়ে এই পিডিএফ গুলো বিক্রি করতেছে। ভয়ঙ্কর একটা অবস্থা। আর কিছু ভাই বোন কি করতেছে, এই যে ক্লাসগুলোকে নিয়ে 200 টাকায় 300 টাকায় পাইরেটেড কপি বিক্রি করতেছেন, হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন তো ভাই, আপনি নর্মালি চিন্তা করেন, এই যে পাইরেটেড কপিগুলো যারা বিক্রি করতেছে তারা কিন্তু আমাদের রিজিক নিয়ে খেলতেছে। আবার অনেকে কি করে জানেন, দেখেন এরকমও হয়েছে, আমাকে ফোন করে সরিও বলছে, ক্লাসের মাঝখানে ইন্টারাপশন হচ্ছে, তারপরে একটু বলি, ওই একটা নাম দিয়ে, ধরে নেন একটা নাম দিল আর কি, যে বিশ্বপ্রেমিক বা অমুক তমুক, বা নাম দিল শার্লক হোমস। এর আগে করছে কি, একটা নতুন আইডি খুলে একসাথে 5 জন মিলে ওই আইডি দিয়ে ক্লাস করেন, সমস্যা নাই, ঠিক আছে। মানে আমাদের সাথে প্রতারণা করলে আসলে নিজের সাথে তো প্রতারণা করবেন। তা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই, হ্যাঁ, রিকোয়েস্ট থাকবে, দয়া করে, হ্যাঁ, দয়া করে আপনি দেখেন, এই যে আমার নোটশিট নেন, আপনি নিজের মতো করে লেখেন, বানায় পড়ান। আমি তো কোনো না কোনো জায়গা থেকে সাহায্য নিয়ে নোট তৈরি করছি, বুঝছেন। মানে এই চক্রের কাছে দয়া করে ভাই আমার নোটশিটগুলো দিয়েন না, হ্যাঁ, আমার ভিডিওগুলো এই চক্রের কাছে দিয়েন না। এটা আমার একটা রিজিকের মাধ্যম, আল্লাহ আমার চালাই নিবে, কিন্তু দেখা গেছে যে এইসব প্রতারণা করবে তার রিজিক নিয়ে আল্লাহ টানাটানি শুরু করাই দিবে। আচ্ছা, চলে আসি বাবা, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। আমাদের অনেকের ধারণা যে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলেই মনে হয় অবজেক্ট পাওয়া যায়, কথাটা কিন্তু শতভাগ কারেক্ট না। যেমন ধরেন, আমি একটা বাক্য যদি লিখি,
খুব কমন একটা বাক্য দেখেন, বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই। বাংলা হলো পাখি খোলা আকাশে ওড়ে। তো বাবা এই যে ফ্লাই ভার্বটা, এই ফ্লাই ভার্বটা এটা একটা ভার্ব, কিন্তু বাংলা কি? ওরে। আপনি এবার কি দিয়ে প্রশ্ন করেন তো, যে সুমন ভাই ওরে তো বুঝলাম, তা দাদা কি ওরে? এই যে উত্তরে চলে আসছে বার্ডস। এখন আপনারাই বলেন, আমরা যারা ভাবলাম ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে আপনি কি বলবেন যে ভাই ভার্বের সামনে এটা অবজেক্ট? নো, এটা তো অবজেক্ট না, এটা সাবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের পরে যদি পান তাহলে সেটা অবজেক্ট হবে। এই যে দেখেন ওরে, কি ওরে? পাখি ওরে, পাখিরা ওরে। এই কি প্রশ্নের উত্তরটা ভার্বের সামনে পেয়ে গেছেন, সামনে পেলে সেটা কিন্তু দাদা, ঠিক আছে, সামনে পেলে সেটা কিন্তু দাদা কোনোভাবেই অবজেক্ট হবে না, ঠিক আছে, সাবজেক্ট। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ? আরিফ ভাই বলতেছেন তাই তো বলি আমাকে অ্যাড করতে এত সময় নিল। না না ভাই, আপনারা অ্যাড করতে এত সময় বলতে কি, মানে আমাদের ওই যে এই কোর্সে প্লাস আরো ইন্টারমিডিয়েটের একটা কোর্স চলতেছে, এই 3টা কোর্সে এত বেশি স্টুডেন্ট এত মেসেজ করছে, বুঝছেন, যে একজনের মেসেজ দেখে রিপ্লাই দিয়ে একটু বের হয়ে আমি পেমেন্টের নাম্বার দেখে আবার গেছি, দেখি যে মনে করেন 30 জনের পেছনে চলে গেছে মেসেজটা, এই জন্য লেট হয়েছে আর কি। এখনো অলমোস্ট 7 থেকে 8 জন, তাদেরকে আমি এই গ্রুপে যুক্তই করতে পারি নাই, আরো 7 থেকে 8 জন যারা গ্রুপে এখনো যুক্ত হয় নাই। আচ্ছা, তাহলে এতটুকু নিঃসন্দেহে ক্লিয়ার। আরেকটা বিষয় দেখাই, এই যে আমাদের যাদের ধারণা যে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তারা একটা চরম বাস খাবে। দেখেন, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আমি যদি বলি আই মেট হিম, বাংলা কি? আমি তার সাথে দেখা করলাম বা দেখা করেছিলাম। তো বাবা এই যে মেট মানে দেখা করেছিলাম, এবার আপনি প্রশ্ন করেন তো যে ভাই আমি কাকে দেখা করেছিলাম, প্রশ্নই করা যাবে না। আমি কাকে দেখা করেছিলাম, প্রশ্নই করা যাবে না। আমি কি দেখা করছিলাম, মেলে না। বরং আপনি যদি এখানে প্রশ্ন করেন যে ভাই কার সাথে দেখা করেছিলেন, এইবার উত্তর আসতেছে হিম, তার সাথে। তার মানে সব সময় কিন্তু কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবেন না। কিছু কিছু জায়গা আছে যেখানে এই যে যেমন দেখেন এইখানে ভার্বকে প্রশ্ন করতে হচ্ছে কার সাথে দিয়ে, কার সাথে দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, তার মানে সব সময় কিন্তু এই বিষয়টা প্রযোজ্য নয়। ভাই আপনি আমার ফোন ধরেন না কেন? মেহেদি ভাই, মিয়া আপনারা আমি ফোন দিই আপনার এলাকায় গিয়ে আপনি ধরেন না, আপনি ব্যস্ত থাকেন, আবার আমি যখন ফ্রি থাকি আপনি ফোন দেন, আমি আপনার ফোন ধরতে পারি না। যেমন আজকে ক্লাস শেষ করে আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে 12:45 বাসায় যাবো ভাই, এই সময় আর কেমনে ফোন দিই আপনারে মেহেদি ভাই, আপনার তো ঘুমে ডিস্টার্ব হবো। তাহলে বাবা এতটুকু আশা করি বুঝতে পারছেন। এই হলো গিয়ে ঘটনা। অবজেক্ট, অবজেক্ট হিসেবেও আমরা এই 6টা জিনিস লিখতে পারবো, নাউন লিখতে পারবো, প্রোনাউন লিখতে পারবো, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, ইনফিনিটিভ, সব লিখতে পারবেন। হ্যাঁ, এবার আসেন আরো কিছু তথ্য আছে, কিন্তু শেষ হয় নাই, আরো কিছু তথ্য আছে, দেখেন শেষ হয়নি এখানে। আহা, ডাবল অবজেক্ট ছিলাম আমরা, হ্যাঁ মনে আছে না? সেটা হলো ভার্বকে আপনি যখন কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করবেন, আমরা বলেছিলাম উত্তরে অবজেক্ট পাওয়া যায়, তাই তো ভাইয়া? আমরা বলেছিলাম কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে, হ্যাঁ আমি বলেছিলাম যে কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তরে পাবেন ব্যক্তিবাচক অবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে পাবেন বস্তুবাচক অবজেক্ট। যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট আসে, আই রিপিট, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যদি কোনো সেন্টেন্সে 2টা অবজেক্ট আসে, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্রায়োরিটি বেশি দিবেন। হ্যাঁ, ব্যক্তিটাকে আগে লিখবেন, বস্তুটাকে পরে লিখবেন। আমরা কি করব? আমরা আগে লিখব ব্যক্তি প্লাস পরে লিখব বস্তু। তবে কোনো কারণে যদি আপনি বস্তুটাকে আগে লিখে ফেলেন আর ব্যক্তিটাকে যদি পরে লেখেন, সেক্ষেত্রে ব্যক্তির মন ভেঙে যাবে, যে কথাটা আমি সবসময় বলি। তখন এই ভাঙা মন জোড়া দেওয়ার জন্য ফেভিকলের আঠা হবে 2। তাহলে বিষয়টা হচ্ছে পরপর দুটো অবজেক্ট থাকলে, একটা পার্সন আর একটা থিং, সেক্ষেত্রে পার্সন যেটা সেটার আগে লিখবেন, থিংটারে পরে লিখবেন।
কোনো কারণে যদি বস্তুর আগে লেখেন ব্যক্তির পরে লেখেন তাহলে আপনাকে একটা জরিমানা দিতে হবে। জরিমানা হিসেবে একটা টু লিখবেন। তবে কিছু কিছু রেয়ার কেস আছে যে জায়গাগুলোতে টু না লিখে ফর লিখতে হয়। ওকে, যে জায়গাগুলোতে টু না লিখে ফর লিখতে হয়। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, একবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের ডেফিনেটলি মনে আছে উদাহরণের সমার্থক শব্দ হলো ভিজ। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে মিম টোল্ড, মিম বলল। এই দেখেন মিম টোল্ড, এই যে মিম হলো আমাদের সাবজেক্ট, টোল্ড হলো আমাদের ভার্ব। বাক্য আমরা এখানে শেষ করতে পারতাম, হ্যাঁ এখানে আমরা শেষ করতে পারতাম, কিন্তু আপনি এবার আমার প্রশ্ন করলেন যে ভাই মিম বললো, তা ভাই কাকে বললো? উত্তরে আমি বললাম মি, আমাকে বললো। তাহলে কাকে? আমাকে। এবার আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনারা তো বললো বুঝলাম, তা কি বললো? আমি বলতে পারি দা স্টোরি, গল্পটা বললো। তাহলে এই বাক্যে খেয়াল করেন, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরে পেলাম মি, এবং কি দিয়ে প্রশ্ন করে উত্তরে পেলাম দা স্টোরি। তাহলে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ নাসিমা ইসলাম, আমি ক্লাস শেষ করে নেই বাবা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, দেখেন আমরা এখানে পেলাম অবজেক্ট। প্রথমে একটা অবজেক্ট পেয়ে গেছি, এরপরও একটা অংশ। যখন আপনি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে দুটো অংশ পাবেন, তখন আপনার কাজ হচ্ছে আগেই অবজেক্ট কিনা সেটা চিহ্নিত করবেন না, আপনি সাবজেক্ট আর ভার্ব এতটুকু বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে মনে মনে এই দুটোর মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দিবেন, মনে মনে সমান চিহ্ন দিবেন। হ্যাঁ, এখন আমি মনে মনে দিলে আপনারা দেখবেন না, আমার মন ধরে নেন এই বোর্ডটা আর কি, আমি বোর্ডের মধ্যে দিব, আপনারা মনে মনে দিয়ে নেবেন। তাহলে কি বললাম, যখন আপনি কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে দুইটা অংশ পাবেন, তখন আপনার কাজ হচ্ছে সাবজেক্ট আর ভার্বকে মনে মনে ধরে নেবেন, সেটা নাই। এই যে আমি উধাও করে দিছি, আবার নিয়ে আসলাম। হ্যাঁ, এইবার আপনি মনে মনে দেখবেন যে মি এবং দা স্টোরি, এই দুইটার মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দেখেন তো। আমি যদি বলি যে মিম আমাকে গল্পটা বলল, তার মানে আমি মানেই গল্প, আর গল্প মানে কি আমি? এক না, দুটো জিনিস আলাদা। অর্থাৎ ভার্বের পরের দুটো অংশ কি এবং কাকে দিয়ে পাওয়া গেলে, এবং সেই দুটো যদি একে অপরকে প্রকাশ না করে আলাদা হয়, সেক্ষেত্রে আমরা পরের অংশটাকে, দুটো অংশকে অবজেক্ট বলবো। এটা হলো অবজেক্ট 1, এটা হলো অবজেক্ট 2। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দেখেন আমরা এভাবে বলতে পারি এই অবজেক্টটা হলো ব্যক্তি, আর এই যে অবজেক্টটা এইটা হলো বস্তু। হ্যাঁ, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, ঝালেমা নাই, মানে ঝামেলা নাই আর কি। এবার আমরা একটা কাজ করি, এটারে একটু ছোট করি, এটা আর একটু ছোট করলাম। ধরেন আমি এই পাশটা মুছে ফেলি। এখন আমি যদি একটা বাক্য লিখি এরকম, যে ধরে নেন বি, ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম যে মিম called us, বা মি ধরে নেন মিম called me। এই বাক্যে দেখেন মিম called, এই যে সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। এবার আসছে মি, আপনি প্রশ্ন করেন মিম called, মিম ডেকেছিল, কাকে ডেকেছিল? উত্তরে আসলো মি। এবার আবার কি দিয়ে প্রশ্ন করেন যে ভাই এই যে মিম যে কাকে ডেকেছিল সেটা তো বুঝলাম, কি ডেকেছিল? ধরে নেন আমরা উত্তরে বললাম ব্রাদার। তার মানে আমরা এখানে দুটো অংশ পাচ্ছি, একটা হলো মি আর একটা হলো ব্রাদার। ওই যে আমি আগেই বলেছি কাকে এবং কি দ্বারা প্রশ্ন করে যদি দুটো অংশ পাওয়া যায়, দুটো অংশ না লিখে মানে আমরা দুটো অংশকে অবজেক্ট বলবো না, আমরা এই দুটো অংশ মনে মনে একটু পাশে লিখে নেব। আমি লিখলাম মি আর এই পাশে লিখলাম ব্রাদার। ওকে, এইবার দেখেন তো, মিম আমাকে গল্পটা বললো, আমি আর গল্প, গল্প আর আমি কি এক না, দুটো জিনিস ছিল আলাদা। কিন্তু এইখানে যদি আপনি জাস্ট একটু খেয়াল করেন যে মিম আমাকে ভাই ডাকলো, এই বাক্যে আমি মানেই ভাই, ভাই মানেই আমি। তার মানে এই যে দেখেন মিটা অবজেক্ট, তবে ব্রাদারটা কিন্তু অবজেক্ট না, কারণ অবজেক্ট হলে আগেরটা পরেরটা দুটোই আলাদা হবে। এই বাক্যে দেখেন মিম আমাকে ডাকলো, কি ডাকলো? ভাই। আমি মিমের ভাই, ভাই হলাম আমি। দুটো যখন একে অপরকে এক্সপ্রেস করে, তখন পরের অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তার মানে এই সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আরেকটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে।
কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট আছে। এই ধরনের কমপ্লিমেন্ট গুলোকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি বলা হয়? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ ব্রাদার মানেই মি, মি মানে ব্রাদার। এই যে ব্রাদারটা মূলত মিকেই বোঝাচ্ছে। এই যে আমাদের রিফাত ভাই যে বাক্যটা লিখছেন, আই মেড হিম ক্যাপ্টেন, আমি তাকে ক্যাপ্টেন বানালাম। হিম এবং ক্যাপ্টেন, এই হিমটা হলো অবজেক্ট, ক্যাপ্টেন আপনি যেটা লিখছেন সেটা কমপ্লিমেন্ট। এতটুকু বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আমি যতটুকু বললাম এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। কুইকলি সবাই কমেন্ট করবেন। এই তো, ধন্যবাদ ধন্যবাদ, মাশাআল্লাহ। হুসাইন ভাই, সাব্বির ভাই, মশিউর রহমান, রিফাত ভাই, জাযাকাল্লাহ ভাই জানেরা। এই একজন বোনরে পাইছি, জাকিয়া হোসেন। তবে মজার ব্যাপার কি জানেন, তনুজা তনু দেখবেন এই শুরুর দিকে ছেলেরা অনেক ফাস্ট থাকে, এরপরে যখন 4টা-5টা ক্লাস চলে যায় এরপরে ছেলেরা পিছনে পড়ে যায়, মেয়েরা ফাস্ট হয়ে যায়। মাশাআল্লাহ, ধন্যবাদ। এতটুকু যদি বুঝে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আসেন একটা অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট। এখন আমি বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে পরপর দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তি আগে বস্তু পরে লেখা যায়, তবে আপনার মনে চাইলে আপনি কি করতে পারেন, বস্তুটারেও আগে লিখতে পারেন। যেমন আমি এটাকে এইভাবে লিখতে পারতাম যে মিম টোল্ড দ্য স্টোরি। তাহলে মিম হলো সাবজেক্ট, টোল্ড হলো ভার্ব, স্টোরি হলো অবজেক্ট। এই যে দেখেন আমি সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখলাম। এই যে দেখেন বস্তুবাচক অবজেক্ট লিখলাম। এরপরে আমি এখন যদি শুধু মি লিখতাম, এখন যদি আমি শুধু মি লিখতাম এখানে, তাহলে আমার বাক্যটা কাটা যাইতো, কারণ আগে বস্তু চলে গেছে পরে ব্যক্তি চলে আসছে। এক্ষেত্রে ওই যে বললাম ব্যক্তির মন ভেঙে যাবে। হ্যাঁ, এই ভাঙা মন জোড়া দেওয়ার জন্য তখন ফেভিকলের আঠা হবে কি বাবা? টু। এই জাস্ট আমাকে তখন একটা টু লিখতে হবে, যদি না লিখি তাহলে ভুল হবে। আই হোপ এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আই হোপ সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলে আসেন ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট আমি ইতোমধ্যে আপনাদেরকে ওইখানে লিখে দিয়েছি। এখন আমরা যেটা শিখবো, আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখেছি, আমরা এখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখবো। ঠিক আছে, আমরা এখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখবো। আসেন আমরা একটু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এক কাজ করি, এইটারে দুইটা অংশে ভাগ করি, দেন আলোচনা করব আমরা। আমরা এই পাশে লিখছি অবজেক্ট। বাবা আমি আজকে আপনাদেরকে যা পড়াচ্ছি এই টপিকের উপর আগামীকাল রাত 9টায়, আপনাদের একটা এমসিকিউ এক্সাম হবে 10 থেকে 15 মার্কের। সবাই সেই এমসিকিউ পরীক্ষাটা দিবেন, দিয়ে কত পেয়েছেন স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে অবজেক্টের বাংলা যদি বলেন তাহলে বলবেন কর্ম, এইসব বাংলা না জানলেও চলে। এরপরে যেটা আসতেছে এটা হলো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট বানানটা কিন্তু দুই রকমের হয়, একটা হলো PLIMENT। এই কমপ্লিমেন্ট মানে হলো প্রশংসা, আর এটা কিন্তু আই না, এটা ই দিয়ে হয়েছে। এটার বাংলা হলো পরিপূরক অংশ। এটা বুঝতে গেলে আমরা জাস্ট দুই তিনটা বাক্য লিখে দেখি। যেমন ধরেন আমি বাক্য লিখলাম টিনা টেকস টি। টিনা টেকস টি, টিনা চা খায়। আবার বলেন না স্যার ঝা খায়। স্ক্রিনশট কি ইনবক্সে দিব না? না, আমি যেখানে আপনাদেরকে লিঙ্কটা দিব ওইটার নিচে গিয়ে ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে এটা দিয়ে দিবেন। কে কত পাইলেন দেখবেন। প্রথম লজ্জা লাগবে, 10-এ 5 পাইছেন, লজ্জা লাগবে, বাকিরা দেখে ফেলতেছে। এই লজ্জার জন্যই পরবর্তীতে আপনারা ভালো করবেন। পিডিএফ কখন পাওয়া যাবে? পিডিএফ আপনারা এই স্লাইডের পিডিএফ যেটা, এটা আজকে রাতেই পেয়ে যাবেন। আমি বাসায় গিয়ে যদি 1টা বাজতে যাই আর কি, তাহলে দিয়ে দেবো। আর যদি একটু লেট হয় সকালে দিয়ে দেবো আমরা। হ্যাঁ, বাট এই পিডিএফ যা দেখতেছেন এগুলো সব আজকে রাতেই পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে বললাম যে টিনা হলো সাবজেক্ট, টেকস হচ্ছে ভার্ব, টি হলো অবজেক্ট। আমি যদি এখানে এইভাবে লিখতাম যে টিনা লুকস কিউট, টিনারে কিউট দেখায়, সেক্ষেত্রে টিনা হলো সাবজেক্ট, লুকস হচ্ছে ভার্ব, কিন্তু কিউট
কিন্তু কিউট হলো কমপ্লিমেন্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কোন ধরনের কথা হলো, এখানে ভার্বের পরের অংশকে অবজেক্ট আর এখানে ভার্বের পরের অংশকে কমপ্লিমেন্ট বলছেন, কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে দেখেন এই বাক্যে আপনি কি বলবেন যে সুমন ভাই এই বাক্যে যেটাই টিনা সেটাই টি, মানে সা মানে টিনা, টিনা মানে সা, জীবনেও এক না। কিন্তু এই বাক্যে দেখেন আমরা এই বাক্যে যারে টিনা বলতেছি তাকেই আমরা কিউট বলতেছি, যেই টিনা সেই কিউট, যেই কিউট সেই টিনা, অর্থাৎ ভার্বের আগের এবং পরের অংশ, সরি টেক্স হবে। হ্যাঁ দেখেন এখানে এস যোগ করছি, এখানে এস যোগ করতে ভুলে গেছি। তাহলে খেয়াল করেন এই বাক্যে টিনা মানে টি আর টি মানে টিনা না, কিন্তু এই বাক্যে টিনাই কিউট, কিউটই টিনা। এই যে দেখেন আগেরটা পরেরটা যখন এক হয় তখন পরের অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তবে এই কমপ্লিমেন্টটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? এই কমপ্লিমেন্টের নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ এই কমপ্লিমেন্টটা মূলত সাবজেক্টকে বোঝাচ্ছে। কিন্তু দেখেন আমরা এর আগে যেই কমপ্লিমেন্টটা দেখেছিলাম যে মিম আমাকে ভাই ডাকলো, এই ভাই মানে তো মিম না, মিম তো একটা মেয়ে। তাহলে দেখেন এই বাক্যে ভাই বলতে আমাকে বোঝানো হয়েছিল অবজেক্টকে, তাহলে অবজেক্টকে বোঝাইলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অন্যদিকে দেখেন এই যখন সাবজেক্টে বোঝাচ্ছে তখন সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আই হোপ বিষয়টা ধরে ফেলছেন ইনশাল্লাহ। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা এখানে লিখলাম যে তামিম প্লেইজ লুডো, তামিম লুডো খেলে। এখন আপনি কি বলবেন ভাই তামিম মানে লুডো, লুডো মানে তামিম, নো, দুটো আলাদা। তাহলে আমরা এই অংশটাকে অবজেক্ট বলবো। কিন্তু আমরা যদি এভাবে বলতাম, আমরা যদি এভাবে বলি, ওই যে ছোটবেলা থেকে যে বাক্য অনেকবার পড়ছেন, হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি। দেখেন আমি আজকে বললাম টেস্টস, কিন্তু এর আগে যখন আমি একদম সেই 2017 সালে ভিডিও তৈরি করেছি তখন বলেছি টেস্টেস। আমি তখন প্রোনাউন্সিয়েশনটা ভুল জানতাম, মানে ভুল জানতাম না, ভুল করতাম আর কি, বুঝতে পারছেন তো? তাহলে এখানে একটু দেখেন যেটাই হানি সেটাই সুইট, যেটাই সুইট সেটাই হানি। সো আমরা এটাকে বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে ভার্ব। আবার দেখেন যেই ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এগুলো নিয়ে সামনে বিস্তর আলোচনা হবে ইনশাল্লাহ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে আলোচনা করি, তা হলো যেখানে দেখবেন যে লিঙ্ক মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে সেই জায়গাটাতে আমরা চাইলে ভার্বকে তুলে দিয়ে এম ইজ আর লিখতে পারি, অর্থ একটুও চেঞ্জ হবে না। ওকে, যেমন আমি যদি বলি দেখেন লুকসটাকে তুলে দিয়ে ইজ লিখি, দেখেন তো অর্থ কি চেঞ্জ হচ্ছে? টিনা ইজ কিউট, দেখেন টিনা লুকস কিউট মানে কি বাবা? টিনা ইজ কিউট। অর্থাৎ লুকসটাকে তুলে দিয়ে ইজ লিখলে অর্থ চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিভাবে হানি টেস্ট সুইট না বলে আমি কি বলতে পারি? হানি ইজ সুইট। তার মানে দেখেন এটাকে এম ইজ আর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। তাহলে আমরা মাথায় রাখবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে ভার্বটিকে এম অথবা ইজ অথবা আর দ্বারা রিপ্লেসড করা যায়। এই দেখেন আমি এম ইজ আর দ্বারা রিপ্লেস করতে পারছি। কিন্তু আপনি যদি বলেন যে ভাই টিনা ইজ টি, আপনার বাইরে ফেলাবে টিনা। আপনি যদি বলেন যে ভাই তামিম ইজ লুডো, বলাই যাচ্ছে না। তার মানে যেটার এম ইজ আর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, যেটাকে রিপ্লেস করতে পারছেন না, তাকে আপনি বলতেছেন অবজেক্ট। আর যদি রিপ্লেস করতে পারেন তাহলে পরের অংশটাকে বলতেছেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মশিউর ভাই জিজ্ঞেস করছে দুটো অবজেক্ট থাকলে সেই ভার্বকে কি বলে? দুটো অবজেক্ট থাকলে সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন প্লিজ। টিনা ইজ টেকিং টি, টিনা ইজ টেকিং টি এই বাক্যে কোন ভার্বকে বাদ দিয়ে কমপ্লিমেন্ট বের করতে হয়? এখানে তো দুইটা ভার্ব আছে, চিন্তা করছেন? এটা আবু হাসান, এটা আপনি কি বললেন ভাই? ক্লাস টাইম একটু আগানো যাবে? ক্লাস টাইম একটু আগানো যাবে যদি আপনারা সবাই ভোট দেন, সেক্ষেত্রে 9:30টায় নেওয়া যাবে। ঠিক আছে, আপনারা যদি ভোট দেন সেক্ষেত্রে 9:30টায় নেওয়া যাবে, এর চাইতে আগানো যাচ্ছে না। আচ্ছা দেখেন সুন্দর একটা প্রশ্ন করছেন, যদিও যে উনি বলতেছেন যে ভাই টিনা ইজ টেকিং
টি। তো ভাই আপনি সিম্পল জিনিসটা বুঝলেন না, এইটা হলো সাবজেক্ট আর এতটুকু পুরোটাই তো আমাদের ভার্ব। এটাকে শুধু ভার্ব না বলে বলতে হবে ভার্ব ফ্রেজ। এই যে এতটুকু অক্সিলারি ভার্ব, এতটুকু মেইন ভার্ব, দুটো সম্মিলিতভাবে ভার্বাল ফ্রেজ বা ভার্ব। আর এইটা হলো অবজেক্ট। হ্যাঁ, এই বাক্যে টিনা এবং টি কিন্তু এক না, আলাদা। কিন্তু আমি যদি এভাবে বলি যে টিনা ইজ লুকিং কিউট, এইবার আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে এই বাক্যে টিনা হলো সাবজেক্ট, এই যে ইজ লুকিং এটা অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব। পুরোটাকে আমরা একসাথে ধরলাম, আমরা বলতেছি ভার্ব না বলে এটাকে চাইলে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারতাম। আমি আপাতত পিএস লিখলাম, হ্যাঁ ভার্ব ফ্রেজ। এই যে কিউট এইটা হলো কমপ্লিমেন্ট, কারণ ভার্বটাকে বাদ দেন, কিউট মানে টিনা, টিনা মানে কিউট। ওকে, আচ্ছা আশা করি আবিদ হাসান নয়ন আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাহলে বাবা আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বুঝে ফেলাইছি। দেখেন কোন সেন্টেন্সে ভার্বের পরের অংশটুকু যদি ভার্বের আগের অংশটুকু, অর্থাৎ এই যে দেখেন এটা হলো ভার্ব, ভার্বের পরের অংশটা যদি ভার্বের আগের অংশ অর্থাৎ সাবজেক্টকে বোঝায়, তাহলে পরের অংশটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আই হোপ বুঝে ফেলাইছেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ, জাযাকাল্লাহ। ওকে, না বুঝলে আমারে বলেন বাবা প্লিজ, হ্যাঁ না বুঝলে বলেন। দেখেন আমি বারবার বলতেছি প্রথম ক্লাসটা, এই যে প্রথম ক্লাসটা আমি এটা একদম বেসিক লেভেলের নিচ্ছি, আস্তে আস্তে আমরা সামনের দিকে রাফ অ্যান্ড টাফ জায়গাগুলোতে যাব। 9:30 হলে ভালো হতো, এখন 9:30 বাকিরা তো আবার রাগ করবে ভাই, বুঝতে পারছেন? কারণ আমি 10টায় টাইম দিয়েছি, বাকিরা তো রাগ করবে। আপনারা যদি বলেন তাহলে আমি একটা পোল দিতে পারি, হ্যাঁ বাকিরা আবার আপনাদের সাথে রাগারাগি করবে কিনা। অবজেক্টিভ কমপ্লিমেন্টও হয়ে গেছে। কিভাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল? ওই যে আমরা একটু আগে দেখলাম কোন সেন্টেন্সে অবজেক্টের পরের অংশটুকু যদি অবজেক্টকেই বোঝায়। দেখেন আমরা যদি লিখি দা হেডমাস্টার, মাথায় রাখবেন যেগুলো সম্মানিত পদ তার প্রথম লেটারটা বড় হাতের হয়। বড় হাতের ইংরেজি হলো আপার কেস। হ্যাঁ, বড় হাতের ইংরেজি হলো আপার কেস। আগে আমরা এটাকে বলতাম ক্যাপিটাল লেটার, এখনো ক্যাপিটাল লেটার বলা হয়, এটাকে বলা হয় আপার কেস। হ্যাঁ, এই যে আপার কেস দেখে আবার পরে বলেন না তাহলে দুলাভাইয়ের কেস কোনটা। দেখছেন সাব্বির ভাই বলতেছেন 10টা ঠিক আছে, মামুন ভাই বলতেছেন 10টাই ঠিক আছে। বুঝছেন অবস্থা ভাই? আচ্ছা এই জন্য আর কি। আচ্ছা এক ভাই জিজ্ঞেস করলো ভিজটা কি এক্সাম্পলের বিকল্প শব্দ? জি ভাই, ভিজ হচ্ছে এক্সাম্পলের সমার্থক শব্দ। এটার আরো অনেকগুলো সমার্থক শব্দ আছে, যেমন ইনস্ট্যান্স আছে, সাচ আস বলতে পারেন, ই ডট জি ডট। দেখছেন 10-এর দল ভারী হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন হেডমাস্টার মেইড, হেডমাস্টার বানালো। প্রশ্ন করেন কাকে বানালো? হিম, তাকে। সে আর হেডমাস্টার কিন্তু এক না, আলাদা। সো এটা অবজেক্ট। কি বানাইলো? ক্যাপ্টেন বানাইছে। এই যে এটা হয়ে গেছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ সে মানেই ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানেই সে। ওকে, আচ্ছা ঠিক আছে, 10টার দল মনে হয় ভারী আছেন, সমস্যা নাই। এইবার চলে আসি আমরা এক্সটেনশনে চলে গেলাম। তাহলে দেখেন এক্সটেনশনের বিষয়টা আমরা একটু এইভাবে লিখে দিই। আমরা এখন চলে আসছি এই যে এক্সটেনশনের কাছে। এক্সটেনশন, এখানে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস টেকনিক শিখায় দেই। আপনি যদি দেখেন কোথাও SION আছে, এটার উচ্চারণ দুই রকমের হতে পারে। এটার উচ্চারণ হতে পারে শান, আমরা শন বলি, শান, হ্যাঁ একটা আকারের মতো আর কি, হালকা। আর এটা হতে পারে জন। এখন বলতে পারেন ভাই কোন কি, আমি কেমনে বুঝবো স্যার? আপার কেস আর ক্যাপিটাল লেটার না, আপার কেস মানে বড় হাতের, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, ঠিক আছে। আর ব্লক লেটার মানে সবগুলো বড় হাতের, ফুল ব্লক। যেমন আপনি যদি লেখেন সুমন, যে যদি এইভাবে লেখেন SUMON, এটাকে বলা হয় ব্লক লেটার, ব্লক লেটার, অথবা এটাকে বলা হয় ফুল ব্লক। এই যে SUMON, এখানে এসটাকে বলা হয় আপার কেস। আর যদি এইভাবে লেখেন SUMON, এবার এসটাকে বলা হয় লোয়ার কেস। ওকে, আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি, SION কখন শন হয়? খুব সহজ জিনিস ভাই, মাথায় রাখবেন যখন দেখবেন ভাওয়েল এর পরে SION আছে তখন উচ্চারণ হয় জন। যেমন কনফিউশন, যেমন ভিজন। ওকে, আবার দেখেন যখন কনসোনেন্ট, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য, দুই একটা ব্যতিক্রম থাকলে থাকতে পারে।
কনসোনেন্ট, এরপরে যদি SION থাকে তাহলে হয় শন। যেমন এই যে এক্সটেনশন, কারণ এন হলো কনসোনেন্ট। কিন্তু আমি যদি এইভাবে বলতাম খান, ক্লু, এবার বলা যেত না শন, এবার উচ্চারণ হচ্ছে জান। ওকে, যাক, আমি আপনাদেরকে উচ্চারণ শিখাইতে আসি নাই, আমি উচ্চারণ এত ভালো হয়তো পারবো না। আচ্ছা, তাহলে আমি এটা কেটে ফেললুম বাবা। চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি কলমটা ওঠানোর সাথে সাথে সব লেখা মুছে যাবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে ক্লাস থেকেও নিতে পারবেন স্ক্রিনশট। ওকে, আচ্ছা, এক্সটেনশন খুব সহজ জিনিস, মারাত্মক সহজ জিনিস। হ্যাঁ, আপনি যখন কোনো একটা ভার্বকে প্রশ্ন করবেন, প্রশ্নটা কাকে করবেন? ভার্বকে। শর্ত হচ্ছে ভার্বকে প্রশ্ন করতে হবে। একটা ভার্বকে আপনি যখন প্রশ্ন করবেন কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, অথবা কি পরিমাণ, অথবা কতবার, অথবা কতক্ষণ পর্যন্ত, বা কতক্ষণ পর পর, বা কতক্ষণ ধরে, বা কতক্ষণ যাবত, সব লিখলাম না বাবা। হ্যাঁ, বা আপনি যদি প্রশ্ন করেন কততম, আপনি যদি প্রশ্ন করেন কোথা থেকে, কোন দিকে, আপনি যদি প্রশ্ন করেন কাকে দিয়ে, আপনি যদি প্রশ্ন করেন কার জন্য, কার সাথে, কি দিয়ে, এই যে যতগুলো প্রশ্ন দেখতেছেন, এই প্রশ্নগুলোর উত্তরে বাবা, এই যত প্রশ্ন দেখতেছেন, এই প্রশ্নগুলোর উত্তরেই আপনি মূলত পাবেন এক্সটেনশন। এই এক্সটেনশন গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ইন্টারেস্টিং ফ্যাক্টসটা দেখেন। হ্যাঁ, আজকের ক্লাসে আপনারা কিছু ফ্রেজও শিখে ফেলতেছেন। এই এক্সটেনশন গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয় বাবা। কি সেটা? একটা হলো অ্যাডভার্ব, আরেকটা হলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এক্সটেনশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, মজা পাইবেন ইনশাআল্লাহ। অ্যাডভার্ব কোনগুলো? এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যদি একটা শব্দ পান, মানে যদি সিঙ্গেল ওয়ার্ড পান, তাহলে ড্যাম শিওর হয়ে যাবেন সেটা একটা এক্সটেনশন, এবং এই এক্সটেনশনটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যদি বলছেন ক্ষমা করবেন স্যার, আমাকে একটু বেরোতে হবে, নো প্রবলেম বাবা, কোনো সমস্যা নাই। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? আপনি যখন যে কখন কোথায় দিয়ে প্রশ্ন করে মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড পাবেন, মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড, অথবা বলতে পারতাম মাল্টিপল ওয়ার্ডস। হ্যাঁ, অথবা বলতে পারতাম যদি একাধিক ওয়ার্ডস পেয়ে যান, তখন সেটাকে বলবেন অ্যাডভার্ব ফ্রেজ। দেখেন তো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে বিষয়টা আমি আরেকবার বলি, যে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, কতক্ষণ ধরে, কতক্ষণ পরপর, কতক্ষণ পর্যন্ত, কততম, কোথা থেকে, কোন দিকে, কাকে দিয়ে, কার সাথে, কার জন্য, কি দিয়ে, এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পাবেন সেটাই হবে এক্সটেনশন। তাহলে আসেন আমি একটা বাক্য আপনাদেরকে লিখে দিই। ধরেন স্যার প্রশ্নগুলো দিয়েছেন, সেগুলো যেভাবে দিয়েছেন সেভাবে প্রশ্ন করতে হবে? না না সাব্বির ভাই, যে কোনোভাবে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, নাহিদ ভাই বলতেছেন যে স্যার এক্সটেনশনের বাংলা অর্থ কি? এক্সটেন্ড মানে হচ্ছে বড় করা, এক্সটেনশন মানে বর্ধিত অংশ। এক্সটেনশন অ্যাডভার্ব কি এক? জি ভাই, অ্যাডভার্ব সবসময় বলা যাবে না। হ্যাঁ, আলিম হাফিজ ভাই, আব্দুল আলিম হাফিজ ভাই, কারণ এটা কখনো কখনো অ্যাডভার্ব হয়, কখনো কখনো অ্যাডভার্ব ফ্রেজ হয়, তবে অনেকে এটাকে অ্যাডজাঙ্ক্ট বলে। হ্যাঁ, অ্যাডজাঙ্কও বলে। চলে আসি, আমরা একটা এক্সাম্পলে যাই।
আমরা একটা এক্সাম্পলে যাই। ধরেন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে হাফিজ ভাইয়ের নিয়ে একটা এক্সাম্পল দিলাম। ধরেন আমরা বললাম যে হাফিজ ইনভাইটেড আস, হাফিজ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। হ্যাঁ, আল্লাহ হাফিজের বরকত দেখ, আমাদের আরো বেশি বেশি দাওয়াত দেখ। তাহলে আমরা কি লিখলাম? হাফিজ ইনভাইটেড আস, বাক্য শেষ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট চলে আসছে। কিন্তু আমরা চাইতেছি যে না ভাই, আজকে বাক্যরে শেষ হতে দিব না, আমরা এখান থেকে প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে, কেন। কতটুকু বলা যাবে না, কতবার দাওয়াত দিয়েছিল, হ্যাঁ, কোথায় দাওয়াত দিয়েছিল, কেন দাওয়াত দিয়েছিল, এই প্রশ্নগুলো আমরা করব। তাহলে আসেন আমরা এই প্রশ্নগুলোরে বড় করতে পারি কিনা একটু দেখে নেই। আমরা বললাম হাফিজ ইনভাইটেড আস, হাফিজ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এইবার ধরে নেন আপনারা বলতেছেন যে ভাই আমরা এখন এখানে অনেকগুলো এক্সটেনশন নিব। তাহলে আপনি বলতে পারেন যে সুমন ভাই, হাফিজ আমাদেরকে কখন দাওয়াত দিয়েছিল, হাফিজ আমাদেরকে কোথায় দাওয়াত দিয়েছিল, হাফিজ আমাদেরকে কিভাবে দাওয়াত দিয়েছিল, হাফিজ আমাদেরকে কতবার দাওয়াত দিয়েছিল, হাফিজ আমাদেরকে কেন দাওয়াত দিয়েছিল। তাহলে আমরা এখন উত্তর দিব কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার, এই প্রশ্নগুলোর। তাহলে আসেন, আমি বলেছিলাম যে হাফিজ ইনভাইটেড আস, হাফিজ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এবার আপনি প্রশ্ন করেন যে সুমন ভাই কখন দাওয়াত দিয়েছিল। উত্তরে আমরা বলতে পারি তখন, তখনের ইংরেজি কি? দেন। আবার উত্তরে বলতে পারেন কি আপনি? ইয়েস্টারডে, গতকাল দাওয়াত দিয়েছিল। এই দেন এবং ইয়েস্টারডে এগুলো হচ্ছে মাত্র একটা করে শব্দ, সো এগুলো হলো অ্যাডভার্ব। কিন্তু আপনি যদি প্রশ্ন করতেন যে ভাই হাফিজ আপনাদেরকে কখন দাওয়াত দিয়েছে, উত্তরে আমরা যদি বলি জাস্ট 20 মিনিটস এগো, মাত্র 20 মিনিট আগে, তখন কিন্তু এটা আর অ্যাডভার্ব হতো না, এটা হয়ে যাইতো অ্যাডভার্ব ফ্রেজ। বাবা কেন অ্যাডভার্ব ফ্রেজ? কারণ ওই যে বললাম কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি একটা ওয়ার্ড পাওয়া যায় সেটা অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড হলে সেটা অ্যাডভার্ব ফ্রেজ। আপনি অ্যাডভার্ব লেখেন আর অ্যাডভার্ব ফ্রেজ লেখেন, সেটা কিন্তু এক্সটেনশন। ওকে, এইবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই এই যে হাফিজ যে দাওয়াত দিল তা কোথায় দাওয়াত দিল। আমি বলতে পারি হিয়ার, এইখানে দাওয়াত দিল। আমি বলতে পারি দেয়ার, সেইখানে দাওয়াত দিল। আবার আমি বলতে পারি অ্যাট হিজ নিউ অফিস, তার নতুন অফিসে দাওয়াত দিল। তাহলে অ্যাট হিজ নিউ অফিস যেহেতু একাধিক ওয়ার্ড, এইটাকে আপনি বলবেন অ্যাডভার্ব ফ্রেজ। আর হিয়ার বা দেয়ার যেহেতু একটা ওয়ার্ড, এগুলোকে আপনি বলবেন অ্যাডভার্ব। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে আমি এই জায়গাগুলোতে যাই লিখি না কেন, হ্যাঁ, আমি এই জায়গাগুলোতে যাই লিখি না কেন, এই সবগুলোই কিন্তু এক্সটেনশন হবে। ওকে, এই সবগুলোই কিন্তু এক্সটেনশন হবে। এবার আপনি জিজ্ঞেস করলেন যে ভাই হাফিজ যে আপনাদেরকে দাওয়াত দিল, কিভাবে দাওয়াত দিল। আমরা বলতে পারি চিল্লায়ে দাওয়াত দিল, লাউডলি। এই যে কিভাবে? চিল্লায়ে। কিভাবে? কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে। কিভাবে? আমরা বলতে পারি অন দা স্লাই, গোপনে দাওয়াত দিল। তাহলে লাউডলি বা কর্ডিয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব, অন দা স্লাই এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ একাধিক ওয়ার্ড। ঠিক আছে বাবা? আচ্ছা, এবার দেখেন কতবার দাওয়াত দিল। আমরা বলতে পারি একবার। আমরা একবার বললে কি বলবো? আমরা বলবো ওয়ান্স। যদি বলি দুইবার তাহলে বলবো টোয়াইস। যদি বলি তিনবার তাহলে আমরা বলবো থ্রাইস। যদি বলি চারবার, পাঁচবার, ছয়বার তাহলে যতবার তত টাইমস। এই যে 4 টাইমস। তাহলে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস এগুলো হচ্ছে জাস্ট অ্যাডভার্ব, হ্যাঁ, আর এগুলো হচ্ছে বাবা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে স্যার, কোথায় কোন স্থানের নাম হলেও তাও কি অ্যাডভার্ব হয়? এই মারাত্মক একটা কথা বলছেন তুশ্রী মহিন। হ্যাঁ, তুশ্রী মহিন একটা সুন্দর কথা বলছেন। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম আই লিভ, বাংলা কি? আমি বাস করি। এইবার আপনি প্রশ্ন করলেন উত্তরে যে সুমন ভাই আপনি যে বাস করেন হেইয়া তোমরা জানি, হেইয়া তোমরা বুঝি, তা আপনি কোথায় বাস করেন? উত্তরে আমি বললাম, বা আপনি জিজ্ঞাসলেন যে দাদা এই যে আপনি বাস করেন, তা দাদা কনে বাস করেন? আমি বললাম কনে মানে ঢাকায় বাস করি। এবার উত্তরটা আসলো কি দেখেন, ইন ঢাকা। তাহলে দেখেন
আপনি যেই প্রশ্নটা করছেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনার নামটা মানে অনেক সুন্দর মাশাআল্লাহ, তুসরি মহিন, তাই না? আচ্ছা দেখেন, আমি কি কখনো বলবো আই লিভ ঢাকা? তুসরি মহিন, আপনার কাছে এই প্রশ্নটা আমার, বলেন তো আমি কি কখনো বলবো আই লিভ ঢাকা? আমি ঢাকা বাস করি? আমরা কি কখনো বলি যে ভাই জানেন আমি না ঢাকা থাকি? আমি কখনোই ঢাকা থাকি মানে আমি সবসময় ঢাকা থাকি, যে দেখেন ঢেকে রাখছি। আমাকে বলতে হবে যে ভাই আমি ঢাকা থাকি বলা যাবে না, আমরা সবাই ঢাকা থাকি, কেউ তার খোলা থাকি না, জামা কাপড় খুলে থাকি না, আমরা পইরাই থাকি। তাহলে দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি কখনো বলেন না যে আমি ঢাকা থাকি, বরং আপনি বলেন আমি ঢাকায় থাকি। এই যে দেখেন আসছে ইন ঢাকা। এবার কোথায় প্রশ্নের উত্তরে আমি কি ঢাকা পেলাম নাকি ইন ঢাকা পেলাম? ইন ঢাকা পেয়েছি। শুধু ইন বললে প্রেপোজিশন, শুধু ঢাকা বললে নাউন, কিন্তু এইটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। অনেকে না বুঝা মনে করে কি ঢাকাই মনে হয় অ্যাডভার্ব। নো, ঢাকা অ্যাডভার্ব না। আই হোপ আপনি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করলেন যে ভাই এই যে হাফিজ যে আমাকে দাওয়াত দিল, সত্যি করে কোন তো সে কেন দাওয়াত দিল? হ্যাঁ, কি জন্য দাওয়াত দিল? এবার কেন প্রশ্নের উত্তরে সাধারণত সিঙ্গেল ওয়ার্ড লেখা যায় না, একাধিক ওয়ার্ড লিখতে হয়। তাহলে আমরা লিখবো হাফিজ ইনভাইটেড আস টু জয়েন দ্য পার্টি। পার্টিটাতে জয়েন করার জন্য দাওয়াত দিয়েছিল। তাহলে যে টু জয়েন দ্য পার্টি এতটুকুকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে যা যা পেয়েছেন সব হলো এক্সটেনশন। তুশ্রী মহিন বলছেন থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম ডিয়ার। আশা করি বুঝতে পারছেন বাবা। হ্যাঁ তুশ্রী মহিন, আপনি কি বাবা মাইন্ড করেন না, আমি এই নামটা আগে শুনি নাই তো। হ্যাঁ, আপনি কি ছেলে নাকি মেয়ে একটু বলবেন প্লিজ, মাইন্ড করেন না প্লিজ বাবা, আমি জানি না, রাগ করেন না। যেমন এখানে একটা বিষয় বলি, যেমন আমার বোনের নাম মানে আমার আপন বোনের নাম জীবন। মজার ব্যাপার হচ্ছে জীবন নামে আমার বান্ধবীও আছে, জীবন নামে আমার বন্ধুও আছে, বুঝছেন? আমার ভাগ্নির নাম মিম, আমি মিম নামে ছেলে স্টুডেন্টও পড়াইছি, মেয়ে স্টুডেন্টও পড়াইছি। ওকে, আমার একটা বোনের নাম হচ্ছে আলো, আমি জানি মেয়েদের নামে আলো হয়, তবে আমাদের এলাকায় এক কাকা ছিল, ওরা আমরা আলো কাকা ডাকতাম, দিনাজপুরের বিরামপুরের কথা বলতেছি। আচ্ছা ধন্যবাদ মহিন। ওকে বাবা, রাগ করেন না। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো সমস্যা নাই। এইবার দেখা যাক আপনাদের পালা। হ্যাঁ, এবার আপনাদের পালা। আচ্ছা বাবা, আরেকবার একটু বলে দেই আপনাদেরকে, আপনাদের যদি কোনো পরিচিত ভাই বোন বন্ধু থাকে, হ্যাঁ যদি বন্ধু থাকে যারা এই যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করতে চায়, কাইন্ডলি একটু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি একবারে এই ব্যাচটাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একদম রাইটিংটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। যেখানে আপনার যারা এনটিআরসি অর্থাৎ স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধনের রিটেনের প্রিপারেশন নিচ্ছেন তারা পারবেন, ইভেন যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন তারাও পারবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা আইএলস এর খুব শীঘ্রই ব্যাচ আনতেছি। আমাদের পরিচিত কেউ থাকলে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, ইভেন ব্যাংক জব সহ 11 থেকে 20তম গ্রেডের যারা জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, প্লাস যারা ফ্রিল্যান্সিং করছেন সবার জন্য বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে। এইবার দেখেন আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি। আমরা যদি বলি শি লিভস, সে বাস করে, আপনি প্রশ্ন করেন ভাই কোথায়, যে উত্তর আসতেছে হিয়ার, তাহলে এটা একটা এক্সটেনশন। কেউ যদি আপনাকে পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করে যে হেয়ারটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন অ্যাডভার্ব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এবার দেখেন দে স্টাডিড, তারা পড়াশোনা করেছে বা পড়াশোনা করলো। আপনি প্রশ্ন করেন কখন পড়াশোনা করলো, 2 days ago, 2 দিন আগে পড়াশোনা করলো বা পড়াশোনা করেছিল। এই যে 2 days ago এতটুকু হলো এক্সটেনশন। এখানে 2 days ago এটাকে আলাদা করে বলা যাবে না, কারণ তিনটা সম্মিলিতভাবে। সাব্বির ভাই একটা মারাত্মক কথা বলছেন যে স্যার এক্সটেনশনের সিরিয়াল মেনটেন করে কিভাবে। এক্সটেনশনের সিরিয়াল মেনটেন করে যদি 5টা থাকে একসাথে অ্যাডভার্ব, সিরিয়াল মেনটেন করতে হয় এইভাবে, MPFTR। এগুলো আমি অ্যাডভার্বের ক্লাসে গিয়ে আপনাদেরকে ডিটেইলড আলোচনা করব, তাই এখানে স্কিপ করলাম। একটা সেন্টেন্সে যদি আপনি 5টা অ্যাডভার্ব পান তাহলে সবার আগে লিখতে হয় এম। এই এম মানে হলো ম্যানার। আমরা যখন ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করি উত্তরে অ্যাডভার্ব অফ ম্যানার পাই। পি মানে হলো প্লেস। আমরা যখন ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করি উত্তরে প্লেস পাই। এফ মানে হলো ফ্রিকোয়েন্সি। আমরা ওই যে যখন কতবার প্রশ্ন করি তখন আমরা ফ্রিকোয়েন্সি পাই। টি মানে হলো টাইম। আমরা যখন ভার্বকে
কখন দিয়ে প্রশ্ন করি, টাইম পাই। আর এই যে দেখেন আর মিনস রিজন, আপনি যখন ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করেন তখন আপনি রিজন পান। যদি কোনো সেন্টেন্সে একসাথে 5টা অ্যাডভার্ব থাকে বা 5টা এক্সটেনশন থাকে তখন সবার আগে লিখতে হয় ম্যানার, তারপরে প্লেস, দেন ফ্রিকোয়েন্সি, দেন টাইম, তারপরে রিজন। এগুলো নিয়ে ধাপে ধাপে আমরা কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধাপে ধাপে আমরা কথা বলবো। আবার যখন একসঙ্গে 9টা অ্যাডজেক্টিভ থাকে তখন আবার তাদেরকে এইভাবে লিখতে হয়, ডি ও এস এ এস সি ও এম পি। এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে সামনে আলোচনা করব। যেহেতু সামনে আলোচনা করব আমি আজকে বলতেছি না। ডিটারমিনার, তারপরে হচ্ছে গিয়ে আপনার অপিনিয়ন, সাইজ, এইজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস, এগুলো নিয়ে আলোচনা হবে সামনে। ধীরে ধীরে আলোচনা করব। আমরা জাস্ট বেসিকটা কভার করতেছি বাবা। হ্যাঁ, আমরা বেসিকটা কভার করতেছি। এরপরে চাইলেও আর আমাকে বেসিকে আনতে পারবেন না যখন বেসিকের ক্লাসগুলো হয়ে যাবে। সো জাস্ট লেট মি ফিনিশ দ্য বেসিক পার্টস। হ্যাঁ, বেসিক পার্টগুলো আমার শেষ করতে দেন ইনশাল্লাহ। সামনে ধাপে ধাপে খাপে খাপে সবকিছুই মিলবে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমরা পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখেন রানা ইনভাইটেড আস, রানা আমাদেরকে দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করেন কোথায় দাওয়াত দিয়েছিল, হিয়ার, এইখানে। এই যে দেখেন একটা এক্সটেনশন, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এবার প্রশ্ন করেন কখন দাওয়াত দিয়েছিল, গতকাল, এটা আরেকটা এক্সটেনশন, এটা একটা অ্যাডভার্ব। দেখেন আমি বলেছিলাম মনে আছে, এম পি এফ টি আর, এম পি এফ টি আর। এই যে দেখেন প্লেস আগে আসছে, পি আগে আসছে, প্লেস। তারপর টাইম, কখন, ইয়েস্টারডে পরে আসছে। এইভাবেই মূলত আমরা খুব ইজিলি কভার করতে পারি। এইবার আইডেন্টিফাই দ্য আন্ডারলাইনড পার্টস। এইবার আপনাদের পালা। হ্যাঁ, এইবার আপনাদের পালা। আপনারা এতক্ষণ যা শিখছেন সেইটার সাপেক্ষে আপনারা এখন এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবেন। তার সাপেক্ষে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবেন, দেখি আপনারা পারেন কিনা। যেমন এখানে একটা বাক্য লেখা আছে, শি লুকস, একটা অংশ হলো বিউটিফুল, আরেকটা অংশ হলো অ্যাট হার চাইল্ডহুড। আপনারা বলবেন এই যে 1 নাম্বার বাক্যে বিউটিফুল কি এবং অ্যাট হার চাইল্ডহুড এইটা কি, কুইকলি আনসার করবেন দেখি। হ্যাঁ, যারা পরে পরে মানে ভিডিওটা দেখবেন, এখন লাইভে আমাদের সাথে নাই, তারাও একটু কাইন্ডলি উত্তর করার চেষ্টা করবেন। হ্যাঁ, কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবেন। আমাদের হোসাইন ভাই বলছেন বি, আরিফ ভাই বলছেন বি, বাকিরা কি বলেন দেখি একটু শুনি। মোজাম্মেল ভাই বলছেন বি। তাহলে দেখেন শি লুকস বিউটিফুল, এই লুকসটা হচ্ছে ভার্ব, তাকে বিউটিফুল দেখাতো। কাকে বিউটিফুল দেখাতো, তাকে। সে আর বিউটিফুল এক, তার মানে কমপ্লিমেন্ট। এবার আপনি প্রশ্ন করেন যে ভাই তাকে কখন বিউটিফুল দেখাতো, তার বাল্যকালে। এখন মনে করেন সে, তার চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন আর বিউটিফুল লাগে না। তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর পরের অংশটা হইতেছে এক্সটেনশন। তাহলে আমাদের আনসার হচ্ছে অবশ্যই বি। এই যে আমাদের উত্তর হলো বি। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, অলমোস্ট সবার উত্তর হয়ে গেছে, ধন্যবাদ। এবার 2 নং প্রশ্ন, দেখি আপনারা বলতে পারেন কিনা। হ্যাঁ, আপনারা 2 নং প্রশ্নের উত্তরটা বলেন দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন শি ইনভাইটেড আস, সে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আস, আরটা হলো ইয়েস্টারডে। এখানে কি হবে? হ্যাঁ, 2 লিখে উত্তর করবেন। হ্যাঁ, 1 নম্বরের উত্তর হয়ে গেছে। এবার 2 লিখে আনসার করার চেষ্টা করেন। 2 লিখে আনসার করার চেষ্টা করেন। রিফাত ভাই, রজব আলী ভাই, মাশাআল্লাহ। রিফাত ভাই, রজব আলী ভাই, ইমরান হোসেন ভাই। ওরে মারছে রে, খাইছে রে, বাবা, সাব্বাস, বাপের বেটা আব্বাস নাকি? মাশাআল্লাহ, এই বুঝে ফেলাইছেন আপনারা তো সব বস। স্যার আমরা ছোটবেলাতেই বস, সমস্যা আপনারা বোঝেন নাই। তাহলে দেখেন হি ইনভাইটেড, সে দাওয়াত দিয়েছিল। কারে দাওয়াত দিয়েছে? আমাদেরকে। আমরা আর সে এক না, আলাদা অবজেক্ট। দাদা কখন দাওয়াত দিয়েছিল? গতকাল। কখন প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়? এক্সটেনশন। তাহলে অবজেক্ট এক্সটেনশন, উত্তর হলো সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো জাযাকাল্লাহ, আপনারা বুঝে ফেলাইছেন। আচ্ছা, এবার আসেন, উই আর ইন ঢাকা। উই আর ইন ঢাকা, সাবজেক্ট ভার্ব, বলেন এটা কি? উই আর ইন ঢাকা। 3 লিখে উত্তর লিখবেন, 3 লিখে উত্তর লিখবেন। উই আর ইন ঢাকা, 3 লিখে উত্তর লিখবেন। কোনটা হওয়া উচিত? কুইকলি আনসার করতে হবে। হ্যাঁ, কুইকলি আনসার করতে হবে। দেখি কারা কারা পারেন, কারা এই জায়গাটাতে বস হইতে পারেন, দেখা যাক। ও মাই গড, মাশাআল্লাহ, আপনারা তো রিয়েলি বস। দেখেন উই আর, বাবা রে,
এই যে আমরা জানি আর এর বাংলা হচ্ছে হই, হও, হন, আসি, আছো, আছেন। আমার খুব দুঃখ লাগে কি জানেন, এই যে আর এর বাংলা যে হই, হও, হন, আসি, আসো, আসেন হয়, এগুলো বইগুলোতে লিখে দেয় না ভাই। আপনারা যদি শিক্ষকতা করেন বা আপনার বাসার কোনো বাচ্চাকে পড়ান বা কাউকে যদি দেখান, এগুলো লিখে লিখে দেখাবেন। যেমন আপনি যদি বলেন আমরা হই, আপনি বলতে পারেন যে আমরা তোমার বন্ধু হই, উই আর ইউর ফ্রেন্ডস। এবার আপনি যদি বলেন যে আমরা ঢাকায় আসি, উই আর ইন ঢাকা, আমরা এখানে আসি, উই আর হিয়ার। ঠিক আছে, তোমরা হও, এই যে তোমরা আমাদের বন্ধু হও, ইউ আর আওয়ার ফ্রেন্ডস। তোমরা এখানে আসো, ইউ আর হিয়ার। তোমরা ঢাকায় আসো, ইউ আর ইন ঢাকা। এরপরে দেখেন তিনি হন, এই যে আপনি বলতে পারেন তারা হন, দে আর আওয়ার ওয়েল উইশার্স, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হন। তারা আছেন, আপনি যদি বলেন তারা স্কুলে আছেন, দে আর ইন স্কুল, দে আর ইন দ্য স্কুল। ওকে, তাহলে কোথায়, এই যে বাবা কোথায় প্রশ্নের উত্তর আসছে, ইন ঢাকা, এই যে এক্সটেনশন, মাশাআল্লাহ। এবার যদি প্রশ্ন করে এটা কি অ্যাডভার্ব, আপনি বলবেন না এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব ফ্রেজ। কারণ কখন কোথায় কিভাবে এই প্রশ্নগুলোর উত্তরে একটা ওয়ার্ড পাওয়া গেলে অ্যাডভার্ব হয়, একাধিক পাওয়া গেলে অ্যাডভার্ব ফ্রেজ হয়। এই তো মাশাআল্লাহ, আপনারা বস হয়ে গেছেন। এবার আপনারা আমার একটু বলবেন 4 নং বাক্যটা দেখি, এইটাতে কে কারেক্ট আনসার দিতে পারেন। 4 লিখে উত্তর করার চেষ্টা করবেন। 4 লিখে উত্তর করার চেষ্টা করবেন, কুইকলি আনসার করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে যারা জয়েন করবেন, পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন, তারাও কমেন্ট করার চেষ্টা করবেন। উত্তর দেখার আগেই কমেন্ট করার চেষ্টা করবেন। এই তো মাশাআল্লাহ, রজব আলী ভাই ফার্স্ট হয়ে গেছেন। রজব আলী ভাই, হোসেন ভাই, ওয়াও, এই তো মাশাআল্লাহ, দেখছেন সব বস। রাহিমা আক্তার, নয়ন ভাই, সাব্বির ভাই, আলিম হাফিজ ভাই, ও রাহিমা আক্তার না, খাতুন, তুসরি মহিন, জাকিয়া হোসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দেখছেন, উই মেড, আমরা বানালাম। প্রশ্ন করেন কারে বানাইলাম, হিম, তাকে। সে মানে আমরা, আমরা মানে সে না, আলাদা, তাহলে এটা অবজেক্ট। কি বানালাম, ক্যাপ্টেন। এই বাক্যে সেই ক্যাপ্টেন, ক্যাপ্টেনই সে, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা শুধু কমপ্লিমেন্টও বলতে পারি। এইবার প্রশ্ন করেন তো যে ভাই তারে আমরা যে ক্যাপ্টেন বানাইছিলাম, তা কখন বানাইছিলাম, 2 দিন আগে, এই যে এক্সটেনশন। তাহলে এখানে অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, এক্সটেনশন আছে। তাহলে দেখেন এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন সবই থাকতে পারে। ইভেন এখানে দেখেন উই মেড হিম ক্যাপ্টেন 2 days ago বলছি না, আমরা কিন্তু এখানে বলতে পারতাম ইন আওয়ার ক্লাস। দেখেন তাহলে এক্সটেনশন আরো একটা হইতো, 2টা হইতো। ঠিক আছে স্যার, এটা এমপি, স্যার এটা তো এমপিটি। এ শারমিন বেগম, আপনি এটা কি লিখলেন বাবা? এ দেখেন শারমিন বেগম একটা ডেঞ্জারাস কথা লিখছে। উনি লিখতেছেন যে স্যার এটা তো এমপিটি। হ্যাঁ, বাংলাদেশি বইগুলোতে এটাকে এমপিটি বলছে, এমপিটি না, এটা হচ্ছে এমপিএফটিআর। আর আপনি যেটা লিখছেন সেটা তো ভয়ঙ্কর একটা কথা লিখে ফেলছেন। এগুলো তো অ্যাডভার্ব। এখন আপনি বলেন হিম কি অ্যাডভার্ব? শারমিন বেগম, হিম কি অ্যাডভার্ব? হিম তো একটা প্রোনাউন রে বাবা, ক্যাপ্টেন তো একটা নাউন। তাহলে এটা এমপিটি কেমনে হলো? এমপিটি যে ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি, এগুলো তো অ্যাডভার্ব থেকে হয়। শারমিন বেগম প্লিজ একটু উত্তর করবেন বাবা, না বুঝলে আমারে বললেন। দেখেন এম দিয়ে কি বোঝায়? ম্যানার বোঝায়। কিভাবে প্রশ্নের উত্তরে এম পাওয়া যায়? এখানে তো কিভাবে নাই। পি হচ্ছে কোথায় প্রশ্নের উত্তরে, ক্যাপ্টেন মানে কি কোথায় নাকি? তাই হয় নাই তো। হ্যাঁ, আমি এখানে কখন কোথায় কিভাবে লিখতে পারতাম, আমি লিখি নাই। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। এইখানে হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন 3টাই হয়ে গেছে। এইবার বলেন তো 5 নাম্বার, হি ওয়ার্কস হার্ড। 5 নাম্বার, নাম্বার দিয়ে উত্তর লেখার চেষ্টা করবেন। হি ওয়ার্কস হার্ড, এটা কি হবে? নাম্বার দিয়ে উত্তর লেখার চেষ্টা করবেন, নাম্বার ছাড়া লেখা যাবে না। কুইকলি উত্তর লিখতে হবে। দেখি আচ্ছা, মোজাম্মেল হক ভাই লিখছেন সি। আরিফ ভাই, রজব আলী ভাই, হুসাইন ভাই, ইচ্ছার বিরুদ্ধে প্রেম ভাই, তুসরি মহিন আম্মাজান, জাকিয়া হোসেন, তনুজা, সাব্বির ভাই, হাফিজ ভাই, রাশেদুল ভাই, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। আবার আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, দেখেন আমরা বলেছিলাম ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, কততম, কোথা থেকে, এই প্রশ্নগুলোর উত্তরে
এক্সটেনশন পাওয়া যায়। তাহলে দেখেন হি ওয়ার্কস, সাবজেক্ট, এটা ভার্ব, সে কাজ করে। প্রশ্ন করেন তো ভাই সে কিভাবে কাজ করে? হার্ড, কঠোরভাবে করে। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন, এটা উত্তর হবে সি। শারমিন বেগম বি লিখছেন, হাই হাই হাই। নয়ন ভাই এ লিখছেন, এটা কি হলো ভাই? আচ্ছা, এটা হচ্ছে এক্সটেনশন। এইবার বলেন দেখি এই প্রশ্নের উত্তর করতে পারেন কিনা। শারমিন বেগম কুইকলি এই প্রশ্নের উত্তর করা লাগবে। হাসিব ভাই আপনিও তো এই জায়গাটাতে কট খায় গেছেন। দেখেন আমরা যদি বলি হি ইজ হার্ড, কুইকলি বলবেন 6 নং প্রশ্নের উত্তর, কুইকলি আনসার করতে হবে। 6 নং প্রশ্নের উত্তর কি? 6 নং প্রশ্নের উত্তর কি? সাব্বির ভাই বলতেছেন বি। কাশেম ভাই না তো, সরি, বিন মানে মনে হয় পুত্র, তাই না? কাশেম ভাইয়ের পুত্র বলছেন বি। এই কামসারি ফেলাইছে, এবার সব বি। তাহলে দেখেন হি ইজ হার্ড মানে কি? সে নিষ্ঠুর, সে নিষ্ঠুর, সে নির্দয়, সে হৃদয়হীন। এই বাক্যে দেখেন সে মানেই নিষ্ঠুর, নিষ্ঠুর মানে সে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটার নাম হলো বাবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেই ভার্বের পরে থাকে সেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা পরে কথা বলবো ভার্বের ক্লাসে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই তো মাশাআল্লাহ আপনারা ধরে ফেলছেন। হ্যাঁ, আপনারা ধরে ফেলছেন, খুব ভালো লাগতেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে, আগামীকাল তো না, মানে নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আপনাদেরকে একটু বলি, আপনারা আগামীকাল রাত 9টায়, আমি আপনাদেরকে একটা গুগল ফর্মের একটা লিংক দিয়ে দেব। আপনারা এই লিংকটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেল আইডি, মানে জিমেল আইডি দিয়ে আপনাকে সেখানে জয়েন করতে হবে। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এ জয়েন হয় নাই, রিফাত ভাই আমি জয়েন করাইতে পারি নাই, ক্লাস শেষে আমাকে নক দিয়েন। যারা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে এখনো জয়েন করতে পারেন নাই, আমাকে ক্লাসের শেষে নক দিয়েন। আমাকে পেমেন্ট করছেন কিন্তু জয়েন করেন নাই, ক্লাস শেষে নক দিয়েন। হ্যাঁ স্যার, ক্লাসের একটা শিডিউল দিয়ে দিয়েন, আগামীকালকে শিডিউল পেয়ে যাবেন। তুশ্রী মহিন্স, প্রথম ক্লাসের অভিজ্ঞতাটা এতটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসের জন্য আগ্রহী, জাজাকাল্লাহ তুশ্রী মহিন। বাবা আমি সর্বোচ্চ চেষ্টা করি সবসময় আমার ক্লাসে সর্বোচ্চ দেয়ার আর কি। আল্লাহ যদি সুস্থ রাখে আপনাদেরকে, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে এমন কিছু বিষয় পাবেন যেটাতে বইগুলোতে ওইভাবে আলোচনা করা হয় নাই, বা আপনাদের জন্য একটু করে খটকা লেগে। আজকের ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, আমরা এই ক্লাসটা কেটে দিলে আপনাদের গ্রুপে এটা রেকর্ড থেকে যাবে বাবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আগামীকালকে রাত 9টায় আপনারা অবশ্যই সবাই এক্সাম দিবেন। তো এক্সাম দিতে গেলে যেটা করতে হবে, আপনি গুগল যেই ফর্মটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে ঢুকে আপনাকে জিমেল দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে। পাসওয়ার্ড আবার আমারে দিয়েন না, আমার পাসওয়ার্ড লাগবে না। হ্যাঁ, ওই জয়েন করার সময় পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, এরপর ওইখানে গিয়ে আপনাকে আমি একটা সিক্রেট কোড দিয়েছি কিন্তু, হ্যাঁ ওইখানে গিয়ে আপনার নাম প্লাস ওইখানে সিক্রেট কোডটা দেয়া লাগবে। কোড দেওয়ার পরে ওইখানে আপনি এমসিকিউ পাবেন। এমসিকিউ গুলোতে আপনি টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? এমসিকিউ গুলোতে আপনারা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এরপরে সাবমিট নামে একটা বাটন আছে, এখানে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার এক্সাম শেষ। ধন্যবাদ তনুজা, জাযাকাল্লাহ। হ্যাঁ, সাবমিট করার পরে এইবার আপনি যেই কাজটা করবেন, শেষমেশ একটা অপশন পাবেন, চলে আসবে ভিউ স্কোর। এই ভিউ স্কোরে ক্লিক করার সাথে সাথে আপনি কত পেয়েছেন, কোনটা কাটা গেছে, কোনটা কাটা যায় নাই, আপনি কত পেয়েছেন, কেন একটা ভুল হলো, কেন আর একটা কারেক্ট হলো। যখন কারেক্ট হবে তখন আপনাকে বলবে কংগ্রাচুলেশন, যেটা ভুল হবে ওইখানে বলা হবে ওহ মাই গড বা সরি, এরকম। হ্যাঁ, প্রত্যেকটা আপনি ব্যাখ্যা সহ কত পেয়েছেন, কত পান নাই, কেন পেয়েছেন, কেন পান নাই, প্রত্যেকটার ব্যাখ্যা সহ উত্তর পেয়ে যাবেন। তো প্রতিদিন ক্লাস করে যদি পরে এক্সামগুলো দিয়ে দেন, ইনশাআল্লাহ প্রতিটা টপিক আপনার একবার ঝালাফালা হয়ে যাবে। আবারও বলি, দেখেন আপনারা যখন ক্লাস করবেন তখন আপনার লেখালেখির দরকার নাই, জাস্ট কোনো কিছু যদি না বোঝেন সেটা পাশে লিখে রাখেন, এগুলো নোট করতে হবে না। কারণ আমি আপনাদেরকে এই যে এইখানে যা যা লিখছি দেখেন, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একবারে শুরুর পৃষ্ঠা থেকে
আমি যা যা লিখেছি সব কিন্তু এখানে আছে। আমি আপনাদেরকে এই পিডিএফটা তো দিয়ে দেবো, হ্যাঁ আমি আপনাদেরকে এই পিডিএফটাও দিব, প্লাস যে স্লাইডটা ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে বাবা, ভালো থাকেন। আর এই যে ভিউ স্কোরটা দেখার পরে আপনি কত দেখলেন, হ্যাঁ স্কোর কত আসছে, এইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি কমেন্টের নিচে মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বলতে পারেন যে ভাই আমার তো 10-এ 4 আসছে, আমি দিব, দেন না। আপনি আজকে 4 আসতেছে, এরপরে ইনশাল্লাহ 10-এ 10 আসবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই থাকলো। আপনাদের কোনো ভাই বোন যদি ভর্তি হতে চায়, একটা ভালো কাজে মানুষকে যুক্ত করতে পারাটাও সবের কাজ, যুক্ত করে দিয়ে এতে আমার অবশ্য আর্থিক সুবিধা হবে, পারিবারিক সুবিধা হবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।